দেশপ্রেমিক বাংলাদেশী দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। মরহুম শের বাংলা একে ফজলুল হক বলেছিলেন, ভারতের দাদারা যখন আমার প্রশংসা করবে তখন বুঝে নেবে আমি দেশের বিরুদ্ধে কাজ করছি। আর আমরা এখন দেখতে পাচ্ছি ভারত বা ভারতের দাদারা আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারের প্রশংসা করছেন এবং আমাদের সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের বিরোধিতা করছে। গত পরশুদিন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র বলেছে যে বাংলাদেশের সরকার পরিবর্তন হলে ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক হবে। তার মানে বোঝা যাচ্ছে তাদের ধারণা নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, যারা আওয়ামী লীগের বি টিম, এবং তাদের মাধ্যমে ভারত আবার বাংলাদেশে আধিপত্য বুঝে নেবে। বর্তমানে প্রফেসর ইউনূস ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। সুতরাং সমগ্র বাংলাদেশি ছাত্র জনতা ও দেশপ্রেমিক সকল বাংলাদেশি আমরা প্রফেসর ইউনূসকে সমর্থন করি এবং আমরা সংস্কার ছাড়া নির্বাচন চাই না ও হতে দিব না। ভারতের এনডিটিভিতে প্রকাশিত ভারতের সেনাপ্রধানের এই বক্তব্য এখানে দেখানো হয়েছে, যেখানে ইংরেজির বাংলা অর্থ দাঁড়ায় যে ভারতের সেনাপ্রধান বিশ্বাস করে ভারতের সেনাবাহিনীর মধ্যে এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী এবং ভারতের সেনাপ্রধানের দাবি অনুযায়ী ভারতের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীর সাথে সার্বক্ষণিক নোটের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চলেছে। তাই সেনাপ্রধানের কাছে, বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারের কাছে আমার প্রশ্ন, আপনি কি বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, যিনি আবার বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীও, ওনার অনুমতি সহকারে কি আপনি ভারতের সাথে এই যোগাযোগ রক্ষা করে চলেছেন, নাকি অনুমতি ছাড়াই? যদি অনুমতি ছাড়া ভারতের সাথে গোপনে ব্যক্তিগত স্বার্থে এবং বাংলাদেশ বিরোধী কোনো ষড়যন্ত্রে লিপ্ত থেকে যদি এই যোগাযোগ আপনি রক্ষা করে চলেন, তা সম্পূর্ণ দেশদ্রোহিতা, যার শাস্তি মৃত্যুদণ্ড। ভারত সরকার এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কেউই প্রফেসর মোহাম্মদ ইউনূসকে চায় না। সুতরাং বাংলাদেশের জনগণের সন্দেহ যে এহেন অনুমতি প্রফেসর ইউনূস বা প্রতিরক্ষা মন্ত্রী আপনাকে দিতে পারে না ভারতের সেনাবাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার জন্য। আশা করি আপনার বক্তব্য প্রধান উপদেষ্টা বরাবর আপনি পরিষ্কার করবেন জনতার সম্মুখে। ভারতের ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রির মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ, স্থিতিশীল একটা নির্বাচন চায় এবং তার মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার চায়। অথচ এই বদমাইশ 7ই জানুয়ারি নির্বাচনের পরে বলেছিল যে বাংলাদেশে কি ধরনের কেমন নির্বাচন হবে তা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় এবং তা নিয়ে সে কোনো বক্তব্য দিতে চায় না। শুধু তাই নয়, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী গাধানাথ সিং বলেছে একই কথা, যে বাংলাদেশে অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন চায় এবং তারা একটা গণতান্ত্রিক সরকার চায়। অথচ এই বদমাইশগুলাই গত 16টা বছর বাংলাদেশে গায়ের জোরে পড়ে একদলীয় মাঝরাতের নির্বাচন করিয়েছে আওয়ামী লীগকে দিয়ে এবং 16 বছর স্বৈরাচারী সরকারকে বহাল রেখেছে বাংলাদেশ এবং জনগণের উপর অত্যাচার চালাতে এবং বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে। আজকে তারা অন্য সুরে কথা বলছে। এই ভারতীয় বদমাশগুলাকে বাংলাদেশের 18 কোটি জনগণ এদেরকে জুতা পেটা করবে। বাংলাদেশের যেখানেই পাবেন এদেরকে, ভারতীয় বদমাশগুলাকে এদেরকে জুতা মেরে বাংলাদেশের সীমানা থেকে বাইরে বের করবেন। এবং যারাই বাংলাদেশের ভিতরে থেকে ভারতের গোলাম হয়ে, মির্জাফর হয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বেইমানি করে চলেছে, তাদের একজন একজন করে প্রকাশ্যে বের করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে
দেশদ্রোহিতার সাজা দেওয়া হবে ইনশাল্লাহ। এবং যারাই আজকে দ্রুত নির্বাচন চাইছে, বাংলাদেশের 18 কোটি জনগণ, আপনারা নিজ হাতে জুতা নিয়ে এদেরকে না বলুন। বাংলাদেশের 1500 অথবা তার চেয়ে বেশি ছাত্র জনতা জীবন দিয়েছে সংস্কার করতে, বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা ক্ষেত্র সকল ক্ষেত্রে সংস্কারের জন্য, যা গত 54 বছরে পৌঁছতে বিশেষ করে গত 16 বছরে ভারতীয় হস্তক্ষেপে এবং আওয়ামী নষ্টামিতে এমনভাবে ধ্বংস করা হয়েছে, যা সংস্কার না করে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের জনগণের পক্ষে আর সামনে আগানো সম্ভব নয় এবং ভবিষ্যৎ খুব অন্ধকার। তাই যে কোনো মূল্যের বিনিময়ে প্রয়োজনে আবারও রক্ত দিয়ে হলেও এই নির্বাচনকে বাধা দিতে হবে, যতদিন পর্যন্ত বাংলাদেশের সংস্কার সম্ভব না হয় বা সংস্কার সম্পন্ন না হয়। তা লাগুক 3 বছর 4 বছর, বাংলাদেশের জনগণ তা মাথা পেতে স্বীকার করে নেবে যে বাংলাদেশের সংস্কার সবার আগে প্রয়োজন। আজকে এই বিএনপির বিক্রি হওয়া মির্জাফরগুলা, বিএনপির মির্জাফর নেতাগুলা যারা ভারতের কাছে বিক্রি হয়ে গেছে, চরিত্রহীন নেতাগুলা, এরা বেগম জিয়াকে আর তারেক রহমানকে বিদেশে পাঠিয়ে মাইনাস করে দিয়েছে। মাইনাস করে এখন তারা ভারতের নির্দেশে বাংলাদেশে ভারতের হুকুমে তারা লাফাচ্ছে দ্রুত নির্বাচনের জন্য। তা বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না। অথচ দেখুন, যখন আমি কথা বলছি, এখনো ভারত বেগম জিয়াকে জঙ্গি মাতা হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে। লাল দাগের ভিতরে লেখাটা দেখুন, খালেদা জিয়াকে কি করে জঙ্গি মাতা বানানোর চেষ্টা করছে ভারত। বলছে বেগম জিয়ার সময় পরেশ বড়ুয়াকে বাংলাদেশে স্থান দিয়ে ভারতের বিরুদ্ধে জঙ্গি তৎপরতা চালাতে বেগম জিয়া সাহায্য করে। যখন ভারত এহেন ডাহা মিথ্যা কথা প্রচার করছে এখনো, ঠিক তখনই মা এবং ছেলেকে বাংলাদেশ থেকে বিদেশে রেখে এই ভারতের গোলামের বাচ্চা গোলামগুলা তারা বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের ভিতরে বসে ভারতের গোলাম হয়ে, মির্জাফর হয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা জঙ্গি তৎপরতা চালাচ্ছে। তাই আমি বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের প্রতি এই রমজান মাসে আহ্বান জানাবো, এইসব পাপী চরিত্রহীন বিএনপি নেতাদের আদেশ নির্দেশ শুনে ইহকাল ও পরকালে পাপী হবেন না। আপনারা গত 16টা বছর অমানসিক অত্যাচারিত হয়েছেন, বনে জঙ্গলে ধান খেতে ঘুমিয়েছেন, পরিবার হারিয়েছেন, সংসার, ব্যবসা, বাণিজ্য, চাকরি সব হারিয়েছেন, জেল খেটেছেন। কিন্তু আপনাদের নেতারা হাসতে হাসতে 7 দিন 8 দিন জেলের ভিতরে আনন্দ করে তারা হাসি খুশি বেরিয়ে এসে আবার আওয়ামী লীগের সাথে মিলিত হয়েছে, গোপনে তারা পার্টি করেছে। আজকে এই শহীদ জিয়ার তৈরি করা বিএনপিকে এই মির্জাফর দেশদ্রোহীরা, এই সালাউদ্দিন, মির্জা ফখরুল, এই আব্দুল আওয়াল মিন্টু, আমির খসরু, এরা সবাই আজকে শহীদ জিয়ার বিএনপিকে সম্মানের তলানিতে নিয়ে এসেছে, সমস্ত মানুষের কাছে, বাংলাদেশের মানুষের কাছে ঘৃণার পাত্র করে তুলেছে। সুতরাং তৃণমূলের নেতা কর্মীদের কাছে আমি সেই দৃষ্টি থেকে বলছি, আপনারা এহেন মির্জাফরদেরকে প্রত্যাখ্যান করুন। আপনারা এইসব বদমাশগুলো যদি দ্রুত নির্বাচন চায়, আপনারা তার সঙ্গ দেবেন না। আপনারা যেই দলেরই হন না কেন, জামাত হন, বিএনপি হন, যারা ইমানদার, যাদের দেশপ্রেম আছে, তারা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সহায়তা করুন সংস্কার কাজে। আজকে যেই বাহিনী প্রধান হোক না কেন, যত বড় চ্যাম্পিয়ন হোক না কেন, তাদের সামনে আরো খারাপ দিন আসছে। মনে রাখতে হবে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু লুজারদের সঙ্গ দেয় না। তারা, ডোনাল্ড ট্রাম্প সবসময় যারা জয়ী, যারা বীর, তাদের সঙ্গ দেয়। ডোনাল্ড ট্রাম্প যেমন ইউক্রেনের জেলেনস্কিকে প্রত্যাখ্যান করেছে, রাশিয়াকে সমর্থন করেছে, কারণ জেলেনস্কি একটা লুজার। সমগ্র পশ্চিমা জগতের টাকা পয়সা এবং গোলাবারুদ নিয়েও সে, তার লোভ এবং তার মূর্খতার কারণে আজকে ইউক্রেনটা ধ্বংসপ্রাপ্ত এবং মিলিয়ন জনগণ এবং তাদের সেনাবাহিনী নিহত হয়েছে। একইভাবে ডোনাল্ড ট্রাম্পের কাছে মোদি, এই চাওয়ালা মোদি, অশিক্ষিত মূর্খ এবং মুসলিম হত্যাকারী, মাইনরিটি হত্যাকারী, এই মোদি একটা লুজার। এই জন্য
ডোনাল্ড ট্রাম্প কিন্তু মোদিকেও কোনো পাত্তা দেয় নাই এবং প্রত্যাখ্যান করেছে। এবং ডোনাল্ড ট্রাম্প প্রফেসর মোহাম্মদ ইউনুসকে গ্রহণ করেছে। সেই কারণেই ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় কারিগর ইলন মাস্ক প্রফেসর মোহাম্মদ ইউনুসের যে অফার, ব্যবসায়িক অফার, তা গ্রহণ করেছে এবং ইতিমধ্যে আল্লাহর রহমতে বাংলাদেশে স্টারলিংকের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে। তার মানে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ডোনাল্ড ট্রাম্পের এবং ইলন মাস্কের, প্রফেসর ইউনুসের প্রতি এবং সংগ্রামী বাংলাদেশের ছাত্র জনতার প্রতি তাদের সমর্থন আছে। আল্লাহ কাকে কখন কার জন্য কি হিসাবে সাহায্যে পাঠায় তা একমাত্র আল্লাহই ভালো জানেন। তাই আমি ডোনাল্ড ট্রাম্পকে এখানে মূল্যায়ন করছি না, আমি আল্লাহর রহমতকে মূল্যায়ন করছি। তাই বলছি, সামনে যারা ভারতের এবং আওয়ামী অনুগত দেশদ্রোহী মির্জাফর আছে তাদের জন্য বড় খারাপ সংবাদ। ইলন মাস্ক বাংলাদেশে আসার পরপরই আল্লাহর রহমতে প্রফেসর ইউনুসের শক্তি আরো 10 গুণ বেড়ে যাবে। তখন যেসব বাহিনী প্রধানরা এবং সিভিল প্রশাসন এবং অন্যান্য স্থানে যারা যারা ভারত এবং আওয়ামী অনুগত দেশদ্রোহী আছে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে দিয়ে জড়ো করা হবে, জেলে ভরা হবে এবং দেশদ্রোহিতার শাস্তি, ফাঁসির রশি তাদের গলায় পড়তে হবে। তাই বাংলাদেশের ছাত্র জনতাকে আমি বলছি, এই রমজান মাসে আল্লাহর কোরআন নিয়ে ওয়াদা করুন যে শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা ভারত এবং ভারতের কোনো দালালকে এই বাংলাদেশের মাটিতে স্থান দিব না। বাংলাদেশে প্রফেসর ইউনুসের অধীনে সংস্কার কাজ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেব না। আমি প্রধান বিচারপতির প্রতি অনুরোধ করছি, আওয়ামীর আমলে কুইক রেন্টালের নামে যদি রাতারাতি হাজার হাজার কোটি টাকা চুরি করা হতে পারে এবং বাংলাদেশি বিদ্যুৎ না পেয়েও সেখানে একটা শিশুকে ধর্ষণের জন্য কেন 15 দিন তদন্তের সময় চেয়েছেন, কিন্তু 3 মাস কেন বিচারের জন্য সময় লাগবে? জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, মানে বিচার বিলম্বিত করা মানেই হচ্ছে বিচারকে প্রত্যাখ্যান করা। কেন একটা শিশুকে ধর্ষণের বিচার করতে 3 মাস সময় লাগবে? 15 দিনে তার রিপোর্ট চেয়েছেন, বাকি 15 দিনে এদেরকে ফাঁসিতে ঝোলান, তাহলে বাংলাদেশে ধর্ষণ বন্ধ হবে। সুযোগ আল্লাহ দিয়েছে, সম্মানের আপনাকে প্রধান বিচারপতি বানিয়ে মানুষের দোয়া পাওয়ার এটা একটা উত্তম সময়। তাই মানুষের দোয়া এবং আল্লাহর রহমতের জন্য কাজ করে ইহকালে এবং পরকালে আরো সম্মানিত হন। যেই সুযোগটা সেনাপ্রধানকেও, জেনারেল ওয়াকারকেও আল্লাহ দিয়েছিলেন, কিন্তু জেনারেল ওয়াকার আওয়ামী লীগ এবং ভারতের আনুগত্য করে চলেছে এবং আল্লাহর দেওয়ার শেষ সুযোগটাও উনি নিজ হাতে প্রত্যাখ্যান করেছে। আমরা এতদিন শুনেছি যে ভারতের সাহায্য ছাড়া নাকি আমাদের চলবে না। ভারতের সাথে সকল প্রকার লেনদেন প্রফেসর মোহাম্মদ ইউনুস বর্জন করেছেন। ভারতকে বাদ দিয়ে অন্যান্য দেশ থেকে সকল প্রকার আমদানি হচ্ছে। এখন গত 16 বছরের তুলনায় আল্লাহর রহমতে বাংলাদেশে প্রায় সকল প্রকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সবচেয়ে কম। সুতরাং আল্লাহর রহমতে প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রমাণ করেছেন এবং বাংলাদেশের জীবন বিসর্জন দিয়ে ছাত্র জনতা প্রমাণ করেছে ভারতের কোনো প্রয়োজন নেই। তাই আমরা সমগ্র ছাত্র জনতা এবং দেশবাসী মিলে ভারতকে আজীবনের জন্য প্রত্যাখ্যান করলাম। এই বলে আজকের জন্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক, অনেক রাত বাংলাদেশে, খুব সংক্ষিপ্ত একটি অনুষ্ঠান, নিউজ ফ্ল্যাশ। সুব্রত বাইনকে ধরা হয়েছে আপনারা জানেন, এবং সুব্রত বাইনের ধরার পর থেকে এ পর্যন্ত যা ঘটেছে, আমি যে তথ্যগুলো আমাদের হাতে আছে তাতে মনে হচ্ছে এটি একটি নাটক। আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান ঈদের পরে, অর্থাৎ এই মে মাসের জুনের মাঝামাঝি অথবা জুনের শেষের দিকে বাংলাদেশে ফেরার একটি কথা জানা যাচ্ছিল। সংবাদপত্রে প্রকাশ হয়েছে যে তার থাকার জন্য একটি সুইটেবল বাড়িও খোঁজা হচ্ছে। তিনি কোথায় থাকবেন, কি করবেন, ইতিমধ্যে তার সকল মামলা থেকে তিনি মুক্ত হয়েছেন। তো সব মিলিয়ে হঠাৎ করে এই যে সুব্রত বাইনকে ধরে একটি মহল দেখাতে চাচ্ছে যে তারা তারেক রহমানের প্রতি অসম্ভব ভালোবাসা তাদের, বিএনপির সাথে তারা অ্যালাইন্ড, বিএনপিও ডিসেম্বরে নির্বাচন চায়, তারাও ডিসেম্বরে নির্বাচন চায়। তারা এখন বোঝাতে চাচ্ছে যে তারেক রহমানের উপরে যে হামলা, হুমকি, অর্থাৎ
এগুলো করে কিন্তু তারেক রহমানকে দেশে ফেরানোর, দেশে যেন তিনি না ফেরেন তার ব্যাপারে একটি হুমকি, একটি ভীতি সৃষ্টি করার একটি প্রচেষ্টা। আমি যদি আপনাদেরকে একটু দুই একটা নিউজ দেখাই, যে ধরেন আমাদের আইএসপিআর এর একটি বিবৃতি, ধরেন আইএসপিআর গত 27শে মে, এই আইএসপিআর পেজ থেকে দেখাচ্ছি আপনাদেরকে, বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সহ গ্রেফতার 4। তারা ওই যে এইসব অভিযানে আসলে ধরেন যেগুলো হয় আর কি, সেই নানা রকমের গল্প কাহিনী ফেদে একটা বিষয় তৈরি করা হয়। এবং খটকার জায়গাগুলো আমি যদি আপনাকে বলি, যে তারা বলছেন যে অভিযানকালে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগজিন, 53 রাউন্ড অ্যানিমেশন এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। চোখ আটকে যায় আসলে এই স্যাটেলাইট ফোন উদ্ধারের এই ঘটনাটায়। এবং আমি যদি আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখাই, যে তারা এই ছবিগুলো দেখায় যে সুব্রত বাইনের কাছ থেকে এই জিনিসগুলো উদ্ধার হয়েছে, এবং এখানে যেটি আছে এটি হচ্ছে স্যাটেলাইট ফোন। আমি যদি আপনাদেরকে আরেকটু কাছে থেকে দেখাই, এটা হচ্ছে স্যাটেলাইট ফোন। প্রথম ঘটনাটা লাগে এখানে, এবং এই স্যাটেলাইট ফোনের অনুসন্ধান করার জন্য আমি যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন তাদের কয়েকজনকে বললাম, এবং ফাইনালি দেখা গেল যে আসলে এটি কোনো স্যাটেলাইট ফোন নয়। এই যে স্যাটেলাইট ফোনের নামে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে 4G সুপার BKR999 লাক্সারি রেট্রো টেলিফোন পাওয়ার ব্যাংক লং স্ট্যান্ড বাই ডুয়েল সিম ফোন। এবং আপনারা জানেন যে এসব সন্ত্রাসীদের মোবাইলে তারা দীর্ঘ সময় ব্যাটারি চার্জ চায়, ডাবল সিমের। এই হচ্ছে গিয়ে ফোন, যেটা ইবেতে বিক্রি হচ্ছে। ইবেতে আপনি $87.993 কিনতে পারবেন, যেটির দাম ছিল $92.56। তো অর্থাৎ একটা সৃষ্টি করতে হবে, তো মানে ধরেন একটা আবহ তৈরি করতে হবে যে স্যাটেলাইট ফোন ধরা পড়ছে। এবং আপনি যদি জানেন বাংলাদেশে নর্মাল যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনগুলো নিবন্ধিত থাকে, আর স্যাটেলাইট ফোন পৃথিবীতে যারা ব্যবহার করে সেগুলো ইন্টারন্যাশনাল মনিটরিং এর আওতায় থাকে। এখন বিবৃতিতে যদি বলা হতো যে আন্তর্জাতিক যে মনিটরিং এজেন্সির বা স্যাটেলাইট মনিটরিং এজেন্সির তথ্য ধরে স্যাটেলাইট ফোনের সূত্র ধরে তাকে গ্রেফতার করা হয়েছে, সেটি অনেকটা বিশ্বাসযোগ্য হতে পারত। তারপর আসেন, আমি যদি আপনাদেরকে দেখাই যে দৈনিক যুগান্তরে অর্থাৎ সুব্রত বাইন 29শে মে সুব্রত বাইনকে যখন কোর্টে হাজির করা হয়, সে কোর্টের প্রসিডিংস শুরু হওয়ার আগে সাংবাদিকদেরকে কিছু কথা বলেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন যে 1989 সাল থেকে তাকে নিয়ে নানা কিছু লেখা হচ্ছে, অনেক কিছু লিখতেছে। এখন সে তো সন্ত্রাসী ভাই, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং বিএনপির 2001 সালের ওই সময়টাতে তাকে শীর্ষ সন্ত্রাসীর তালিকাভুক্ত করা হয়। তো আদালতে সাংবাদিকদেরকে ব্যাপারে তিনি কয়েকটা কথা বলেন। তার মধ্যে তিনি বলেন যে তাকে 5ই আগস্ট রাতে রাস্তায় ছেড়ে দেওয়া হয় এবং তিনি আয়নাঘরে ছিলেন, তাকে নির্যাতন করা হয়েছে। এবং আমাদের তথ্য মতো যে 2022 সাল থেকেই তিনি আসলে আমাদের গোয়েন্দা হেফাজতে ছিলেন, এবং সুব্রত বাইন যেটি দাবি করছেন আয়না করেছিলেন, আমরা তার সঙ্গে অনেকটা একমত। বিকজ 2022 সালে আমাদের কাছে অবশ্য ডেটটা নিয়ে একটু কনফিউশন আছে, 2022 না 2023, উলফার 3 জন সদস্যের বিনিময়ে সুব্রত বাইনকে হাসিনা বাংলাদেশে নিয়ে আসে, এবং তাকে নিয়ে আসার পরে তাকে বিচারের সম্মুখীন করে নেই, তাকে কারাগারে দেয় নেই, তাকে আয়নাঘরে রাখা হয়েছে। এবং এই উদ্দেশ্যগুলো ঠিক, যে সুব্রত বাইনকে হয়তো শীর্ষ রাজনৈতিক নেতাদেরকে মারার জন্য বা একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য সুব্রত বাইনকে রাখা হয়েছিল, এবং 5ই আগস্ট রাতে তাকে ছেড়ে দেওয়া হয়। দুঃখিত। তো এবং এই যে রিপোর্ট, সেই রিপোর্টে সুব্রত বাইন আরেকটি চাঞ্চল্যকর কথা বলেছেন। সেটি হচ্ছে যে, এবং তিনি বলেছেন যে 2022 সালের হ্যান্ডকাফ করিয়ে দেশে নিয়ে আসা হয়, আমাকে আয়নাঘরে রাখা হয়, যা কবরের মতো রড দিয়ে পিটিয়েছে, দেখেন আমার মাথায় কি করছে, মাথায় হাত দিয়ে দেখাতে দেখাতে তিনি বলেন এখনো বেঁচে আছি। 5ই আগস্ট রাত 3টার দিকে আমাকে রাস্তায় ছেড়ে দেয়া হয়।
এবং তিনি স্বীকার করেছেন যে তিনি নিজের নিরাপত্তার জন্য অস্ত্র রাখেন এবং যে অস্ত্র উদ্ধারের কথা সেনাবাহিনী জানিয়েছে তার সাথে তিনি একমত প্রকাশ করেছেন। তিনি তার প্রতিপক্ষদের নাম বলেছেন, তাদের সঙ্গে কিভাবে যুদ্ধ করে তিনি এতটুকু পর্যন্ত এসেছেন। তো এই যে ঘটনাগুলো, এবং সেখানে তিনি আরেকটি কথা বলেন যে আদালতে প্রসিকিউশন বিভাগের ইন্সপেক্টর আসাদুজ্জামান বলেন তাদের কাছ থেকে স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়েছে। তখন সুব্রত বলেন, মোবাইলটা দেখান। চায়না ফোনকে স্যাটেলাইট ফোন বলছে, ওটা সিটিসেল মডেলের চায়না ফোন। এবং আপনারা জানেন যে একটা সময় সিটিসেলের যে ফোনগুলো ছিল এগুলো অনেকটা প্রথম দিকে সিটিসেল ফোনগুলো এরকম দেখতে ছিল, এখন চায়না মডেলের আছে। এবং আমি আপনাকে দেখালাম যে ইবেতে এই জিনিসগুলো কিভাবে বিক্রি হচ্ছে। তো এবং পরবর্তীতে আমি আরেকটা সংবাদ যদি আপনাদেরকে দেখাই, সেই সংবাদটাও যুগান্তর থেকে আমি দেখাই, যে সেটি হচ্ছে এরকম যে কমান্ডো প্রশিক্ষণ নিয়েছেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, এবং তারা বলছেন যে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কমান্ডো প্রশিক্ষণ নিয়েছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। এই সংস্থার হয়ে দুবাই এবং নেপালেও দায়িত্ব পালন করেছে। বাংলাদেশেও সে একাধিকবার টার্গেট মিশন নিয়ে কাজ করেছে। যুক্তরাজ্যে থাকা একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে হত্যার মিশনও তাকে দিয়েছিল সাবেক ফ্যাসিবাদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। রিমান্ডে জেরার মুখে এসব তথ্য জানিয়েছে সুব্রত নিজেই। এছাড়াও জিজ্ঞাসাবাদে সে আরো চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। এসব তথ্যের সত্যতা যাচাই করছেন সংশ্লিষ্টতা। এবং সুব্রতর সঙ্গে থাকা অত্যাধুনিক স্যাটেলাইট ফোন সম্পর্কে তথ্য পেয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। ফোনটি মোল্লা মাসুদের মাধ্যমে সুব্রত বাইনের কাছে পাঠিয়েছিল র। এছাড়া বাংলাদেশে কথিত আয়নাঘরে আটক থাকা অবস্থায় বিশেষ প্রয়োজনে সুব্রত বাইনকে দূরবর্তী টার্গেটকে লক্ষ্য করে আঘাতের প্রশিক্ষণ দেয়া হয়েছে। আমি বুঝলাম না, আয়নাঘরে থাকার সময় তাকে দূরবর্তী টার্গেটে আঘাত করার প্রশিক্ষণ দেয়া হয়েছে। অর্থাৎ যে এগুলো ধরেন একটা গল্প সাজানো হচ্ছে, এবং আপনি দেখবেন যে এই পর্যন্ত এরকম একটি অভিযোগ আসার পরেও যে ভারতের যে গোয়েন্দা সংস্থা রয়ের পক্ষ থেকে বা ভারতের পক্ষ থেকে কোনো বক্তব্য আসে নাই। তো মানে রকে কেন্দ্র করে এই যে যুক্তরাজ্যের একজন শীর্ষ নেতার দিকে লক্ষ্য করে, তারেক রহমানের দিকে লক্ষ্য করে এই যে একটা নাটক সাজিয়ে তারা বোঝাতে চাচ্ছেন যে তারেক রহমান বাংলাদেশে নিরাপদ নন, এবং তারেক রহমান যদি দেশে ফেরেন, যদি কোনো ঘটনা তারাই ঘটাবে, অর্থাৎ আমাদের পুলিশ, সেনাবাহিনী, প্রশাসনে আওয়ামীপন্থী যারা আছে তারাই কোনো ঘটনা ঘটিয়ে হয়তো তাকে ভয় দেখিয়ে বলবে যে আমরা তো আগেই বলছিলাম যে এরকম একটা বিষয় কাজ করছে। তো আমার কাছে এখন পর্যন্ত পুরোটাই মনে হচ্ছে নাটক। এবং আপনারা জানেন যে 5ই আগস্টের আগে পরে শীর্ষ সন্ত্রাসীদের একটা বিশাল গ্রুপকে ছেড়ে দেওয়া হয়েছে, যারা কারাগারে ছিলেন, যাদের আসলে অধিকাংশ মামলাতে জামিন ছিল, ছোটখাটো একটা মামলায় তারা ভেতরে বসেছিলেন। যখনই সুযোগ এসেছে তখনই তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এবং বিস্ময়কর তথ্য হচ্ছে যে অধিকাংশকেই যেদিন তারা ছাড়া পেয়েছেন তার থেকে এক সপ্তাহের মধ্যে বিশেষ বাহিনী বিশেষ উদ্যোগে পাসপোর্ট করে তাদেরকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে, এবং প্রয়োজনে তাদেরকে হয়তো দেশে ঢুকিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে ধরেন স্যাটেলাইট ফোন, যুক্তরাজ্যের একজন শীর্ষ নেতাকে টার্গেট করে হামলা, সুব্রত বাইন যদি 22 সাল থেকে বাংলাদেশে থাকে, 22, 23, 24, 3টা বছর হাসিনার ফ্যাসিস্ট সরকার তাকে পাললো আয়নাঘরে, তাকে নিয়ে কিছু হইলো না। তো এই যে মানে আপনারা যদি একটু লজিক্যালি চিন্তা করেন, আপনারাও বুঝতে পারবেন যে সুব্রত বাইনের ইস্যুটাকে এই যে হঠাৎ করে সেনাবাহিনী ডক্টর ইউনূসের মধ্যে যে টানা পড়েন, বিএনপির নির্বাচনের দাবি বা আলটিমেটাম, সবকিছু মিলিয়ে এখানে একটা অন্যরকম পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে, দৃষ্টিকে আড়াল করার চেষ্টা চলছে। আমার মনে হয় যে বুঝলে বুঝপাতা, নাহলে তেজপাতা, বিএনপির নেতারা যদি বোঝেন। কারণ হচ্ছে আমরা যদি বারবার বলছি যে হাসিনার যে বাহিনীগুলো, আমাদের সেনাবাহিনীর ভিতরে আমরা বারবারই বলি সর্বনিম্ন 25 থেকে সর্বোচ্চ 50, 25 থেকে 35 জনের বিরুদ্ধে যদি আপনি ব্যবস্থা নেন, তাদেরকে যদি আপনি কমান্ড থেকে সরাতে পারেন, তাহলে বাংলাদেশের ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা আমি বলবো 90%ই
শেষ হয়ে যাবে। পাশাপাশি প্রশাসনে যারা আছে 42 জন সচিব আওয়ামী লীগের এখনো বসে আছে। আওয়ামী লীগের ফিট লিস্ট থেকে ডিসি নিয়োগ করা হয়েছে এবং আমি আমার একটি অনুষ্ঠানে বলেছি যে ভারতের যে পুশ ইন পুশ ব্যাকের খেলা চলছে, পুশ ইনের খেলা চলছে, সবচেয়ে বেশি হচ্ছে খাগড়াছড়িতে। যে খাগড়াছড়ি ডিসির ব্যাপারে আমি কিন্তু আরো সপ্তাহখানেক আগে বলেছি, সেই ডিসি এক আওয়ামী লীগের এক মন্ত্রীর পিএস ছিলেন, খুব সম্ভবত পররাষ্ট্রমন্ত্রী মোমেনের পিএস ছিলেন। তো আপনি বেছে বেছে যে জায়গাগুলো লোক বসাচ্ছেন, আপনার যে অদক্ষতা এবং অপরিণামদর্শিতা তারই একটি ফল চলছে। এবং এখন একটি নতুন নাটক করে তারেক রহমানের প্রতি অতি ভালোবাসা প্রদর্শন করে তাকে আসলে কার্যত বাংলাদেশের যে ফিরে আসার তার যে পরিকল্পনা বা বিএনপি নেতাকর্মীদের যে আশা, সেটিকে ঠেকানোর চেষ্টা চলছে। আর তবে আমি বলবো জনাব তারেক রহমান এগুলোতে গুরুত্ব দেবেন না। আপনি আপনার মতো সময় দেশে ফিরে আসুন। এই যে নাটকগুলো সাজানো হচ্ছে, আমরা এই অনেক দুঃখিত, আমরা এই অনেক নাটক দেখেছি অতীতে। এসব নাটকের স্ক্রিপ্টের কোনো পরিবর্তন ওইভাবে হয়নি। তারা যেভাবে সাজাতে চান তাদের কথার ফাঁকেই, তাদের কথার ফাঁদেই তারা পড়েন। এবং সুব্রত বাইনের জন্ম আমি যেটি দেখছিলাম উইকিপিডিয়ায়, সুব্রত বাইনের জন্ম হচ্ছে 1967 সালে। শ্রীমতী সুব্রতী বাইন, তার অনেকগুলো নাম আছে। তো 67 সালে যার জন্ম তার বয়স এখন 58 বছর। এবং এগুলো আসলে কারেক্ট এইজ নাও হতে পারে, হিসাব বলে যে তার বয়স হয়তো আরো বেশি। এবং তারা যেই উচ্ছৃঙ্খল জীবনযাপন করেন, যেভাবে তারা মানে বিভিন্ন নেশাদ্রব্যে আসক্ত থাকেন, এরকম 58-60 বছরের কাউকে কমান্ডো প্রশিক্ষণ দিয়ে তাকে লন্ডনে পাঠানো হবে তারেক রহমানের বিরুদ্ধে হামলা করার জন্য, তাকে অ্যাসাসিন করার একটি পরিকল্পনা, এগুলো আসলে একটা গাঁজাখুরি পরিকল্পনা। আমার মনে হয় যে বিএনপির নেতৃত্ব যারা আছেন তারা এই বিষয়টি বোঝা উচিত যে তারেক রহমান এখন বাংলাদেশে যদি ফেরেন, আসলে পুরো কন্ট্রোল ওভার তারেক রহমানের হাতে চলে যাবে। এটা নিঃসন্দেহ যে সরকারে যেই থাকুক, সেনাবাহিনীতে যেই থাকুক, বাংলাদেশে বিএনপির যে জনপ্রিয়তা বা তারেক রহমানের যেই জনপ্রিয়তা, তিনি গত 18 বছর ধরে একেবারে ইউনিয়ন গ্রাম লেভেল থেকে শুরু করে রাজধানী লেভেল পর্যন্ত তার যে নিরবিচ্ছিন্ন যোগাযোগের মাধ্যমে তিনি যেই রিলেশনশিপ বিল্ড করেছেন স্থানীয় নেতাকর্মীদের সাথে এবং বাংলাদেশের মানুষের সাথে, এই সব মিলিয়ে তার যে অ্যাকসেপ্টেবিলিটি, এবং এখন যদি বাংলাদেশে একটি নির্বাচন হয়, সেটি যেভাবেই হোক তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী, এই ব্যাপারটি মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। তো সেই জায়গাটাকে একটু ঘোট পাকানোর জন্য, সেই জায়গাটাকে একটু এলোমেলো করার জন্য একটি অংশ, এর মধ্যে সরকারের একটি অংশ যুক্ত, ইউনিট সরকারের উপদেষ্টাদের একটি অংশ যুক্ত, সেনাবাহিনীর একটি অংশ যুক্ত, তারা মিলে এই নাটক সাজানোর চেষ্টা করছেন। এই নাটক তারা সাজিয়েছেন, আতঙ্ক ছড়াতে চাচ্ছেন যেন তারেক রহমান দেশে ফিরে না আসেন। তো বিএনপিতে যারা বাংলাদেশে যারা বিএনপিকে অপারেট করছেন, তারেক রহমানের প্রতিনিধি হিসেবে বিএনপি যারা নেতৃত্বে আছেন, আমার মনে হয় যে তারা এই বিষয়টি একটু ভাববেন। ক্ষমতায় তো যাবেন, আপনারাই তো ক্ষমতায় যাবেন, কিন্তু যাওয়ার আগে এই দুষ্কৃতিকারীদের যদি না সরান, দুষ্কৃতিকারীদের নিয়ন্ত্রণেই যদি আপনারা থাকেন, তাহলে সে নির্বাচনে কতটুকু সুষ্ঠু হবে, বা তারা যে গল্প দেওয়ার চেষ্টা করছে তারেক রহমানের জীবন হুমকির মুখে, তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা ঠিক নাই, বা তারেক রহমান দেশে ফিরলে কোনো একটা ঘটনা ঘটতে পারে, ইভেন যে তারা কত রকমের কত মানে অদ্ভুত বিষয়, যে লন্ডনের কথাও ভাবছে, লন্ডনে যে তার উপর হামলা হবে। তো এগুলো আসলে বর্তমান দুনিয়ায় এগুলো সম্ভব না। যারা এই গল্প সাজাচ্ছেন তারাও সেই 80-90 দশকে আছেন। বিএনপির বাংলাদেশে যারা এখন নেতৃত্বে আছেন, যারা কাজ করছেন, বড় বড় নেতা ফাম করে কথা বলেন, তারাও সব এই 80-90-2000 সালের রাজনীতির মধ্যে আছেন। তারা বৈশ্বিক পরিস্থিতি যে কত পরিবর্তন হয়েছে, একটি দেশের নির্বাচন, সরকার পরিবর্তন, সবকিছু মিলিয়ে যে কি পরিমাণ আন্তর্জাতিক
যে কানেকশন গুলো, ইন্টারন্যাশনাল পলিটিক্স, জিও পলিটিক্স, সবকিছু যে কত গুরুত্বপূর্ণ, কত প্রভাব রাখে, কত কিছুর মাধ্যমে যে একটি সিদ্ধান্ত হয়, আমার মনে হয় যে তারা এই বিষয়গুলো মানে এখনো বুঝতে পারছেন না। তারা সেই আবেগে, সেই মানে গায়ের বলে গা দিয়ে ঠেলা নিয়ে যেতে চান পাহাড়কে, এমন একটি পরিস্থিতি কাজ করছে। তবে এই নাটক থেকে আমি বলবো যে জনাব তারেক রহমান ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু নাই, বা আপনার দেশে ফেরা ঠেকানোর বা পরিকল্পনা পরিবর্তনেরও কিছু নেই। আপনি দেশে যান, বাংলাদেশের মানুষ আপনার নিরাপত্তা নিশ্চিত করবে। এবং আমার মনে হয় যে সেনাবাহিনীর ওই 25-30 জন 35 জন বাদ দিলে বাকি সবাই আমাদের দেশপ্রেমিক। তারা কেউই ফ্যাসিস্টদের সাথে হয়তো টেকনিক্যালি থাকতে হয়েছে, কিন্তু অধিকাংশই কিন্তু দেশপ্রেমিক, অধিকাংশই এই ফ্যাসিজমের বিপক্ষ শক্তি। সেনাবাহিনীর সেই হিসাবে সেনাবাহিনী 99.99% কিন্তু দেশপ্রেমিক এবং ফ্যাসিস্ট বিরোধী শক্তি। তো সেই জায়গাটা থেকে আপনার আমার মনে হয় না কোনো ক্ষতি করতে পারবে ইনশাল্লাহ। তবে তারপরে প্রস্তুতি নিয়ে ফিরতে হবে। এই যে নাটক তৈরি করা হচ্ছে, এই নাটকের কনসিকুয়েন্সেসেই হয়তো তারা কোনো আরো বড় কোনো ঘটনা বা নাটক ঘটানোর চেষ্টা করবে। দর্শক, আজ এই পর্যন্তই। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালাম। কাতারে নিয়ে যায় না, ওয়াকারুজ্জামান একজন, যাকে আমি ঘৃণা করি, ওয়াকারুজ্জামান। আর প্রথম যখন আমি বললাম ওয়াকারুজ্জামান একটা, তাকে ধরা উচিত, গ্রেপ্তার করা উচিত, অনেকে বললো ছি ছি ছি, কি বলেন, উনি তো দেশটাকে বাঁচিয়ে দিলেন। এখন কিন্তু আমরা অন্য স্বর শুনছি। এমনকি ডক্টর ইউনূসও পরোক্ষভাবে বললেন যে অধিকার এখতিয়ার বহির্ভূত কথাবার্তা হচ্ছে ইত্যাদি, কিন্তু তিনি সাহস করে বলতে পারলেন না এই এখতিয়ার বহির্ভূত কথা বলার জন্য আমি ওয়াকারকে ডিসমিস করছি। সেই জন্যই আমি ইউনূস সাহেবের বিরোধিতা করি, সমালোচনা করি। মানে উনি যখন প্রথম উপদেষ্টা হয়ে আসলেন, ওটা শুনে তো আমি খুব খুশি হলাম যে একজন সারা পৃথিবী ব্যাপী যার পরিচিতি, তিনি একটা টেলিফোন ধরলেই আমেরিকার প্রেসিডেন্ট বা ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলতে পারেন। এ ধরনের লোক বাংলাদেশের যদি শাসন ভার তুলে নেন কিছুদিনের জন্য, দ্যাট উড বি এ ব্লেসিং ইন ডিসগাইজ। কিন্তু ওটা হলো না। আমি তারপরে দেখলাম যে উনি প্রধান উপদেষ্টা ওয়াকার শাহাবুদ্দিন চুপ্পুর, ওটা ভেরি ফ্রাস্ট্রেটিং। আমি বারবার তখন বিশ্বাস করতাম যে এটা বললেই বোধহয় উনি রোল বদলে উনি প্রেসিডেন্ট হবেন না, বা একটা রেভলিউশনে কমান্ড কাউন্সিল হবেন। কিন্তু দুর্ভাগ্যবশত ডক্টর ইউনূস প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, উনি রাজনীতিও বোঝেন না, বিপ্লবও বোঝেন না, এবং ফরেন পলিসিও বোঝেন না। যেটা ওই আরাকান নিয়ে যে করিডোর নিয়ে যে মেসটা হলো, বার্মা থেকে আমাদের অ্যাম্বাসেডারকে বের করে দিল। এখন তো ডক্টর ইউনূস বলতে পারবেন না যে আমরা করিডোরের কথা কিছু বলি নাই, বার্মিজ সরকার জানলো কি করে। তো যাই হোক, এখন একজন আমাদের ফেসবুকে এক বন্ধু চট্টগ্রামবাসী, তিনি আমাকে একটা মেসেজ পাঠিয়েছেন ফেসবুকে। তিনি লিখেছেন যে মিডা চুনচুন্না নামে নাকি একটা শব্দ আছে চট্টগ্রামে। তারা মিডা চুনচুন্না হচ্ছে কারা? যাদের আনন্দ, দুঃখ, হাসি, কান্না, শত্রুতা, মিত্রতা বলে আদতে কিছু নাই। তারা শুধু নিজেদের কথা ভাবেন, নিজেদের কথা মনে করেন, যেটা অনেকে বলে যে এক ধরনের নার্সিসিজম। নিজেকে ভালোবাসেন, প্রেম, নিজের প্রতি ভালোবাসা থাকা ভালো। নিজেকে ঘৃণা করলে সে সমাজকে ভালোবাসতে পারে না, কিন্তু উনি বোধহয় একটু বেশি ভালোবাসেন। এর প্রতিফলন ঘটেছে। এবং আমি না হয় দুর্মুখ, এই যে নিউ এজ পত্রিকা, মানে নুরুল কবিরের পত্রিকা, নুরুল কবির বা নিউ এজ কে তো কেউ বলতে পারবে না আওয়ামী পন্থী বা বিএনপি পন্থী বা ভারতপন্থী, এরকম কিছু লেভেল দেওয়া যাবে না। নিরপেক্ষ পত্রিকা, সাহসী পত্রিকা। নিউ এজ যে লিস্টই দিয়েছে কদিন আগে, যে ইউনূস সাহেবের রিফর্ম অ্যাচিভমেন্ট কি হয়েছে, গ্রামীণ ইউনিভার্সিটির জন্য গ্রান্ট করিয়ে নিলেন ইউজিসি কে দিয়ে, গ্রামীণ এমপ্লয়মেন্ট ম্যান পাওয়ার এক্সপোর্টের লাইসেন্স পেয়ে গেল, গ্রামীণ টেলিকম অ্যাপ্রুভাল পেল ফর ডিজিটাল ওয়ালেট, তারপরে গভর্নমেন্ট স্টেক ইন গ্রামীণ ব্যাংক, ওটা 25% থেকে 10% কমানো হলো। গ্রামীণ ব্যাংক আরো 5 বছরের জন্য ট্যাক্স এক্সাম্পশন পেল। এগুলো মেজর ডিসিশনস। এ সবকিছুই জারি, এগুলো রিফর্ম যদি বলেন সবগুলোই কিন্তু গ্রামীণ এনজিও গ্রামীণ। এর থেকে উনি বেরোতে পারছেন না, এটা একটা বিরাট ব্যাপার। আর তার যে এক ধরনের দুর্বলতা, সমর্থন রয়েছে ওয়ার্ল্ড ব্যাংক, IMF এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি, সেটা আর উনি লুকিয়ে রাখতে পারেন না, বের হয়ে যায়। কিন্তু যেটা আমরা এক্সাম্পল দিয়ে দেখি, যেটা আমাকে কিছুক্ষণ আগে মহসিন রশিদ সাহেব বলছিলেন, যে আপনি এশিয়ার একটা দেশের নাম করেন, পৃথিবীর একটা দেশের নাম করেন যারা ওয়ার্ল্ড ব্যাংক বা IMF এর মদদে উন্নত হয়েছে।
তা আমি সিঙ্গাপুরে যখন 10 বছর চাকরি করতাম, ওই বক্তৃতা আমি নিজে সামনাসামনি শুনেছি। লি কুয়ান ইউ তখন প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন, সেখানে বলছেন আমি যদি ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর কথা শুনে রাষ্ট্র পরিচালনা করতাম, তাহলে এতদিনে বড় জোর আমরা শ্রীলঙ্কার লেভেলে আসতাম। এবং লি কুয়ান ইউর মুখটা খুব মানে দুর্মুখ ছিলেন, একটু গর্বিত ছিলেন, একটু রুড ছিলেন। তিনি বলছেন, what do we get from Sri Lanka today? Nothing but maids, servants and maids. এখন শ্রীলঙ্কান থেকে ডোমেস্টিক হেল্প, মহিলারা এসে সিঙ্গাপুরে কাজ করে। বলে IMF এর কথা শুনলে আমরা শ্রীলঙ্কার মতো হতে পারতাম। মাহাথির মোহাম্মদও IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে পাত্তা দেননি। কিন্তু আমাদের নির্ভরশীলতা পশ্চিমা ডোনারদের প্রতি, ডোনার ড্রিভেন। কিছুদিন আগেও কিন্তু আমাদের একটা মন্ত্রণালয় ছিল কি এক্সটার্নাল রিসোর্স ডিভিশন, ওটাকে এখন ইকোনমিক ডেভেলপমেন্ট ডিভিশন বলা হয়। এক্সটার্নাল রিসোর্স মানে আপনার বাপদাদা বিদেশি কিছু টাকা পয়সা রেখে দিয়েছিল, ওগুলো আমাদের রিসোর্স, ওগুলো আমরা যখন তখন ধার করে নিয়ে আসবো। তখন আজকের আলোচনায় আমরা ইউনূস সাহেব যে কোন দিকে নিয়ে যাচ্ছেন দেশকে, ক্যাপশন দেখে বুঝবেন আমি বলেছি উনি আমাদের এখন ম্যারাডোনা, হাত দিয়ে গোল দিচ্ছেন। তো এগুলোই আজকের আলোচনার বিষয়। এবং সেখানে মানে আমরা বক্তব্য শেষ করছি, দীর্ঘায়িত করছি না। উনি যখন প্রধান উপদেষ্টা হলেন আমি খুব খুশি হলাম, তারপর তার কার্যকর্ম দেখে আমি আবার বিরক্ত হয়ে গেলাম। তিনি যখন শুনলাম যে তিনি পদত্যাগ করছেন, আমি মহা খুশি। ঠিক আছে, উনি চলে যাক, আমরা লোক পেয়ে যাব। অনেকে বলছেন না না, পাওয়া যাবে না। 18 কোটির দেশে আমাকে যদি 1 ঘন্টা কাগজ কলম নিয়ে বসিয়ে দেন, আমি 1 ঘন্টায় 50 জনের নাম দিতে পারবো যিনি এই ডক্টর ইউনূসের জায়গায় বাংলাদেশ চালাতে পারবেন, ভালোভাবেই চালাবেন। আমার সামনেই 2 জন বসে আছেন। সুতরাং আমরা মনে করি ভালো লোক, শিক্ষিত লোকের বাংলাদেশে কোনো অভাব নেই। মানে যতটা হওয়া ছিল ততটা নেই, কিন্তু যথেষ্ট আছে, কমপক্ষে 50 জন নিয়ে আসা যাবে। তে এটা বলেই আমি আমার আজকের আলোচনার যারা অতিথি তাদেরকে ফ্লোর দিচ্ছি। এখন ওই মহসিন রশিদ সাহেব, বাংলাদেশ মুসলিম লীগের প্রেসিডেন্ট, সিনিয়র অ্যাডভোকেট, তাকে দিয়ে শুরু করছি আমি। মহসিন রশিদ সাহেব, আপনি বলেন ইউনূস সাহেব আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন এবং দেশ কোথায় যাচ্ছে? ধন্যবাদ। ইউনূস সাহেব আমাদেরকে বে অফ বেঙ্গলে নিয়ে যাচ্ছেন। You see, why I say this is, again, he's a mental case. আমি আমার ফেসবুক পেজে লিখেছি, he's a narcissist. উনি নিজেকে ভাবেন, মনে করেন যে আমার চেয়ে বেশি আর কেউ নাই। হাসিনাও কিন্তু একই কথা বলতো, এবং ওনাকে যারা পছন্দ করেন তারা বলেন যে who's next? হাসিনাও বলতো আমি চলে যাবো, বাট ওর লোকজন বলতো কে আসবে, কে রিপ্লেস করবে? there is no replacement. This man also, উনি নিজের মুখে না বললেও ওনার যত ব্লাইন্ড সাপোর্টার্স আছে তারা সবাই বলে যে কে আসবে। আরে এইখানে 18 কোটি লোক, what the hell do you mean যে এখানে লোক পাওয়া যাবে না? এখানে অনেক লোক আছে, নাম্বার 1। নাম্বার 2, যে এক নার্সিসিস্টকে আমরা সরিয়েছি কিন্তু আমরা আরেক নার্সিসিস্টকে বসিয়েছি। That is the problem with Bangladesh. দেখেন আপনার এই গভর্নমেন্টে কত ইকোনমিস্ট আছে। আপনার ইউনূস হিমসেলফ ইজ এন ইকোনমিস্ট, মাহমুদ সাহেব আছেন ইকোনমিস্ট, আমাদের সালেউদ্দিন সাহেব আছেন ইকোনমিস্ট, আনিসুজ্জামান সাহেব আছেন ইকোনমিস্ট। ইকোনমিস্টের তো কোনো কমতি নাই, কিন্তু ইকোনমি তো নাই। ওয়ার ইজ দ্য ইকোনমি? আমাদের প্রত্যেক দিন পিপল বিলো পভার্টি লেভেল চলে যাচ্ছে, আমাদের আনএমপ্লয়মেন্ট বেড়ে চলেছে এই 9 মাসে। উনি বলে আরে লোকজন বলে 9 মাস একটা কিছু হলো, আরে 9 মাসে যা চুরি হয়েছে বাংলাদেশে, এইটা ফার্স্ট 9 মান্থসে শেখ হাসিনার সময় হয় নাই। এখান থেকে যে টাকা পাচার হচ্ছে, এইখানে ওনার যে দল আছে, ইউনূস সাহেবের যে পলিটিক্যাল পার্টি, দ্য ন্যাশনাল চিলড্রেন্স পার্টি, যেটা উনি হলেন মেইন ম্যান, মানে ন্যাশনাল পার্টি আর কি, যেটা এনসিপি। জি, এনসিপি, I call it the National Children's Party, just as I used to call the Supreme Court of Bangladesh হাসিনার সময়, because judiciary তাই অবস্থায় ছিল, যার জন্য I had to suffer also, but that's not very big thing. এখন কথা হচ্ছে যে where is my economy? আপনার জিডিপি নিচে চলে যাচ্ছে, আপনার যে এক্সপোর্টস আছে সেটা অনেক অংশে কমে গেছে, আপনার ব্যাংকিং সেক্টর নাই, আপনি একটা এলসি খুলতে পারছেন না।
এলসি খুলতে পারেন, বাট আপনার ইসে মাসেলে খুলেন না। আপনার এই এলসিটা খোলা হয় HSBC অ্যাড কনফার্মেশন, স্ট্যান্ডার্ড চার্টার্ড অ্যাড কনফার্মেশন, এদের অ্যাড কনফার্মেশন দিয়ে, which makes it costly because ওদেরকে আপনাকে কমিশন দিতে হয়। আমাদের এডুকেশনের অবস্থা খারাপ, আমাদের হেলথ মেডিসিনের দাম অনেক বেড়ে গেছে, আর এইটা উপরেই যাচ্ছে। আপনার স্টক মার্কেট ধ্বংস হয়ে গেছে। এখন তো সালমান রহমান নাই, হি ইজ নট দেয়ার। সো এটা ধ্বংসের দিকে কেন? আপনি একটা জুয়াখানাতেও 200-300 কোটি টাকা ট্রেড হয় একটা ছোট জুয়াখানায়, বুঝছেন? সো বাংলাদেশের স্টক মার্কেট যদি সারাদিনে 200-300 টাকা ট্রেড করে, they should close it down because it reflects very badly on the country, reflects very badly. The country stock market is the barometer একটা দেশে। দেখেন স্টক মার্কেট যখন নিচে যাচ্ছিল, ট্রাম্প এর অবস্থাটা চিন্তা করেন, হি হ্যাড টু উইথড্র, বললো না আমরা ট্যারিফ গুলি এখন করছি না, এগেইন দ্য স্টক মার্কেট ওয়েন্ট আপ। এখন দেখেন ট্যারিফ গুলির কি অবস্থা করেছে। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। আমাদের এইখানে ইন বাংলাদেশ ল এন্ড অর্ডার নাই বলতে, এখনো মবক্রেসি চলছে। আই ক্যান জাস্ট কাম টু ইউর হাউস 200 লোক নিয়ে এন্ড সে দ্যাট এটা হলো আওয়ামী লীগের দোসর, because he calls Yunus a narcissist, but I also call Sheikh Hasina a narcissist. So আমার কথা হচ্ছে যে দেশটাকে যদি এগিয়ে নিতে হয়, then ইউনূসকে সরাতে হবে। I was very happy when he enacted that drama through Nahid Islam যে আমি রিজাইন করব। উনি নিজের মুখে বলে না তো, ওনার তো সব চামচা টামচা আছে, ওরা বলে। বাট এগেইন দ্য পয়েন্ট ইজ যে আমরা এই স্টেজে কেন পৌঁছালাম? আমরা পৌঁছাইছি বিকজ অফ দ্য মিস্টেকস মেড অন দ্য 5th অগস্টের যে মিস্টেক আমরা করেছি। কি মিস্টেক করেছি? ইফ এনি ওয়ান অফ ইউ হ্যাভ রেড দি বুক রিটেন বাই আসিফ মাহমুদ, জুলাই, ওর দয়া করে 113 পাতার লাস্ট 2 লাইনস এন্ড 114 পাতার ওই কন্টিনিউয়েশনটা 10-12 লাইনটা পড়ে দিয়েন। You see, what did they want? They wanted a national government and they gave a formula. ফর্মুলাটা হচ্ছে এই ডিসকাশনটা বিএনপির চেয়ারম্যানের সাথে হয়েছে, অ্যাক্টিং চেয়ারম্যান, ওনার সাথে হয়েছে ফ্রম দি অফিস অফ চ্যানেল 24। আমি বলছি না, এটা আসিফ বলেছে, বিকজ দে ওয়ার ইন দ্য ফ্রন্ট এট দ্য টাইম অন দ্য 5th অগস্ট। সো এখন সে লিখছে যে আমরা প্রস্তাব দিয়েছি যে একটি ন্যাশনাল গভর্নমেন্ট করতে চাচ্ছি, 50% উইল বি ফ্রম অল পলিটিক্যাল পার্টিস। আমি মনে করি এক্সেলেন্ট সাজেশন। এবং 50% ফ্রম সিভিল সোসাইটি এন্ড আমরা রেভলিউশন যারা। আমি একটু ইন্টারভেন করছি, একটু একটা প্রশ্ন করেছে আপনাকে, আমাকেও, যে আমরা কেন এরকম কথা বলছি। উনি বলছেন যে রিজার্ভ তো অনেক বেড়েছে, জিনিসপত্রের দাম অনেক কমেছে, এই আলোচকের প্রতি সঙ্গে আমি একমত না। আপনাকে প্রশ্ন করছি, উনি বলছেন রিজার্ভ বেড়েছে, জিনিসের দাম কমেছে। আপনি তো বাংলাদেশে থাকেন, আমি থাকি না, বলেন। That's total nonsense. উনি কিছুই জানেন না। You see, রিজার্ভ আপনার বাড়ে কিছুটা, আবার অনেক কমে যায় তখন যখন আপনার এশিয়ান ক্লিয়ারিং হাউসে আপনি আপনার ইম্পোর্টস এর এগেইনস্টে পেমেন্টস করেন এবং আপনি আপনার ইন্টারেস্ট পেমেন্টস গুলি করেন এবং কিছু প্রিন্সিপালস গুলি আপনি পেমেন্ট করেন। এন্ড রিজার্ভ দিয়ে যেখানে এখন বাংলাদেশি টাকা, তাহলে তো 40-45 বিলিয়ন ডলার তো হাসিনার সময় রিজার্ভ ছিল, যখন 80 টাকা ছিল ডলার। এখন ডলার আপনার 125-30 টাকা হয়েছে। And if the gentleman is asking this question, then I will just say he's a foolish man. Absolutely foolish. Absolutely foolish. So anyway, let me continue যেখানে এই প্রশ্নটা এসেছে। You see, উনি ইকোনমির সম্বন্ধে কিছুই জানেন না, কিছু বোঝেনও না। I was on আসিফ মাহমুদ, ওই বইটার যে 114 নম্বর পাতা, ওইখানে সে বলেছে ন্যাশনাল গভর্নমেন্ট। এখন ন্যাশনাল গভর্নমেন্ট যদি ফর্ম হতো ওই ফর্মুলায় তার, তাহলে সবাই থাকতো and the government would have taken a decision. Maybe Yunus was there, ইউনূসকে রেখেই হতো, কোনো অসুবিধা নাই। কিন্তু ওই ক্যাবিনেটে ধরেন
ভালো লোকজন যখন যেত ফ্রম পলিটিক্যাল পার্টিস, আজকে এই প্রবলেমটা হতো না, যেটা এই এনজিও গভর্নমেন্টকে নিয়ে যে প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেম হতো না। তখন তারাই ডিসিশন নিত, তারা রোডম্যাপ দিত, কবে ইলেকশন হবে, কি ধরনের রিফর্মস হবে, এট অল রিফর্মস হবে কিনা, দিস দে কুড হ্যাভ ডিসাইডেড সিটিং ইন দ্য ক্যাবিনেট। এখন তো সেটা ওইটা কি করলো, বিএনপি চেয়ারপারসন অ্যাক্টিং যিনি আছেন উনি বললেন নো 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 নো, এইগুলিতে যেওই না, নো ন্যাশনাল গভর্নমেন্ট। উনি বললেন, উনি ফর্মুলা দিলেন যে তোমরা একটা চিফ অ্যাডভাইজার নাও, চিফ অ্যাডভাইজার আর 7 জন অ্যাডভাইজার নাও, নিয়ে এই অ্যাডভাইজারি এখন দেখেন উনি বলছেন অ্যাডভাইজারি কাউন্সিল করো এবং 3 মাসে ইলেকশন দিয়ে দাও। ইমাজিন উনাকে আপনি দেবেন ক্ষমতা, কি অবস্থা হবে আমি জানি না, বাট এনিওয়ে this is আমি বলছি না, আসিফ রাইটস ইন হিজ বুক, সো ইট ইজ আ ডকুমেন্ট, ইটস ডকুমেন্টেড। আমরা ওইদিকে একটু পরে আসবো, ওইটা নিয়ে বড় আলোচনা দরকার। আমি এখন মিস রিটা রহমানের কাছে যাই, আপনার কাছে আমি পরে ফিরবো। আপনি কি মনে করেন মহসিন সাহেব যা বললেন বা আপনার নিজের বক্তব্য, দেশ কিভাবে চলছে এটা নিয়ে একটু যদি বলেন। আপনার সাউন্ড নেই। জি, ওটা মিউট করা ছিল, সরি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা। উইথ ডিউ রেসপেক্ট টু মহসিন ভাই, আমি বলতে চাচ্ছি যে এত তাড়াতাড়ি নিরাশ হওয়ার আসলে জায়গাটা আমাদের চিন্তা করতে হবে নিরাশ হওয়ার আগে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ফ্রাস্ট্রেশন, আমরা বুঝি আসলে, কিন্তু তারপরেও আমাদের অপশন গুলো আমাদের চিন্তা করা দরকার, যে আমাদের কি অপশন ছিল। ডক্টর ইউনূসের কাছে কি অপশন ছিল যেটা উনি করতে ব্যর্থ হচ্ছেন। তো হ্যাঁ, ওখানে আমরা দেখি যে দেয়ার আর গ্যাপস, কতগুলো যে এক্সট্রাপোজ করবার জন্য কতগুলো গ্যাপ দেখা যাচ্ছে, কতগুলো যে এক্সট্রাপোজ করবার যেই খুঁটিগুলো সেগুলো দেখা যাচ্ছে মিসিং। তো এগুলো কেন হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু চিন্তা করা দরকার। কারণ আমরা যদি এখনই ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, আমাদের যারা প্রতিপক্ষ তাদের কথা একবার চিন্তা করে দেখেন, ভেবে দেখেন তারা কোথায় আছে এবং কি করছে এবং তারা কি চাইছে। বাংলাদেশকে তারা বহুকাল নিজেদের কবজার মধ্যে রেখেছিল। তো এই যে আকস্মিক একটা পরিবর্তন আসছে, তারাও এইভাবে আশা করেনি, যেমন 75-এ হয়েছিল। আমি এই এখনকার সঙ্গে 75-এর ঘটনার একটা মানে একটা তুলনামূলক একটা অবস্থায় আমি দেখতে চাই, বা আমি চাই যে আপনারাও একটু ভাবুন যে কি হয়েছিল। তখনও কিন্তু ভারতীয় আগ্রাসন এবং ভারতীয় নিয়ন্ত্রণ প্রত্যেকটা জায়গায় তারা সৃষ্টি করেছিল। কি করেছিল তারা, আপনি থাকেন মিলিটারির মধ্যে ওরা ইনফ্রিঞ্জ করেছিল, মিলিটারির মধ্যে তাদের লোক ঢুকিয়ে দিয়েছিল, প্রশাসনে প্রত্যেকটা জায়গায় তাদের লোক ঢুকিয়ে দিয়েছিল। 75-এ মাত্র 3.5 বছর। ওখানে একটা প্লাস পয়েন্ট ছিল তাদের, যে স্বাধীনতা যুদ্ধটাকে তারা বলতো যে তাদের কারণেই তারা স্বাধীনতা এনে দিয়েছে বাংলাদেশে, তারাই করে দিয়েছে। তো এই যে একটা নেগেটিভ দিয়ে মানুষকে দুর্বল করে তারা সবকিছুতে তারা নিয়ন্ত্রণ নিয়ে এসেছিল। এখনকার অবস্থাও কিন্তু এরকম। দীর্ঘ 15 বছর শেখ হাসিনা সরকার থেকে যে ইতিহাস করেছে, এটা শুধুমাত্র সম্ভব হয়েছিল যে তাদের যে মিত্র ছিল বা তাদের যে স্পন্সর ছিল বা যারা তাদের বসিয়েছিল তারা খুব শক্তিশালী ছিল, এবং তারা সবকিছুকে উপেক্ষা করে, অবজ্ঞা করে, ধরেন নির্বাচনগুলো কি যদি ধরেন 2008 গেল, 14 গেল, তারপরে 18 গেল, তারপরে তারা 24 আর একটা নাটক করলো, করে কিভাবে দেখে জিনিসটাকে ক্লাইম্যাক্সে নিয়ে গিয়ে একটা পরিবর্তন আসলো, বহুল প্রত্যাশিত পরিবর্তন। যেমন 75 সালে মানুষ মিষ্টি খেয়েছিল, এই 24-এও কিন্তু মানুষ উৎফুল্ল হয়ে গেছিল, উৎসব করেছিল। এই যে আমাদের প্রত্যাশার পরে ডক্টর ইউনূসকে আনলাম কেন? ডক্টর ইউনূসকে আনার একটা মূল কারণ ছিল যে তার আন্তর্জাতিক ইমেজটা, তার গ্রহণযোগ্যতা, সারা বিশ্বে তার গ্রহণযোগ্যতা। কারণ ভারতের যে আমাদের যে প্রতিপক্ষ, ভারতই তো বলতে হবে, কারণ যে ভারতের কাছ থেকে যে মহিলাকে নিয়ে এসে ভারত যা ইচ্ছা তাই করেছে 15 বছর, তাকে তারা আবার তাদের কাছে নিয়েও গেছে এবং তাদের আশ্রয় দিয়েছে। শুধু তাকে না, তার যারা সহযোগী যারাই ছিল সবাইকেই তারা আশ্রয় দিয়েছে। তো এটার তো একটা অর্থ আছে, তাই না? এটা তো এমনি হয়নি। তো এই যে ভারত তাদের যে আশ্রয় দিল, সেই ভারত হচ্ছে এখন এই সরকারের প্রতিপক্ষ। এটা একটু প্যারালালি আনা দরকার। তো কি করছে আপনি দেখেন, ভারতীয় এই আজতাক বলেন বা আরো যে ভারতীয় যেগুলো প্রোপাগ্যান্ডিস্ট যেসব মিডিয়া আছে, তাদের বক্তব্যগুলো খেয়াল করি আমরা সবাই। আসলে ভারতের একটা জিনিস দেখা যায়, ভারতের মিডিয়াগুলো, ওদের একটা জাতীয়তা বোধ বলবো বা কি দেশপ্রেম বলবো, আমি জানি না কি বলা উচিত। তারা কি করে, সবাই কিন্তু এক জায়গায় গিয়ে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একসঙ্গে গলা মিলিয়ে কথা বলে। দেখেন তারা কি করছে, তাদের প্রোপাগ্যান্ডা এবং আক্রমণের মূল
একটা জায়গা হচ্ছে ডক্টর ইউনূস। তারা যেন মনে করছে যে ডক্টর ইউনূস কালকে চলে গেলেই তারা তাদের জায়গাটা আবার ফিরিয়ে পেতে পারে, সহজ হয়ে যাবে। তারা মনে করছে ডক্টর ইউনূস হচ্ছে সেই হার্ডলস বা যেটা বসে আছে, সেই তাকে না সরাতে না পারা পর্যন্ত ভারতের যে আধিপত্যবাদ বা তাদের যে সুবিধাজনক যে অবস্থানটা সেটা সৃষ্টি করাটা সম্ভব হচ্ছে না। তো সুতরাং সমস্ত আক্রমণ গিয়ে পড়ছে ডক্টর ইউনূসের উপরে। এখন প্যারালালি আমরা যদি ভাবি ডক্টর ইউনূস আর শোনা যাচ্ছে না। এই যে ডক্টর ইউনূস যে সংকটগুলো তৈরি করেছেন, কারণ হচ্ছে এক নম্বর হচ্ছে যে উনি আকস্মিকভাবে কোনো পরিকল্পনা ছাড়া এই যে উনি যেখানে অবস্থান করছেন, যে ক্ষমতাটা উনি পেয়েছেন সেখানে ওনাকে আনা হয়েছে, তার কোনোই পরিকল্পনা ছিল না। এমনকি লোকজন সিলেকশনের ক্ষেত্রেও তার কোনো পরিকল্পনা ছিল না। এখন ওনার যে ব্যক্তিগত জীবন এবং ডক্টর ইউনূস যে মানুষটা ছিলেন, হ্যাঁ এটা মহসিন ভাই মনে করছেন এটা ঠিক না হতে পারে, কিন্তু আকস্মিকতাটা তো খেয়াল করতে হবে। 24 তারিখে আপনার 24-এ যে 5ই আগস্টে যে ঘটনাটা ঘটেছে, এটা অনেকেই কিন্তু ওইভাবে প্রত্যাশা করেনি, তাই না? এই ঘটনাটা তো ওইভাবে ঘটার কথাও ছিল না, তো ঘটে গেছে। তো এখন ডক্টর ইউনূস যখন এসেছেন, তার লোকজন সিলেকশন, সে কিন্তু তার ব্যক্তি মানুষ যেতে ব্যক্তি মানুষ, উনি একজন অন্যরকম স্বাধীন চেতা এবং একজন অত্যন্ত সম্মানিত এবং স্বীকৃত সম্মানিত একজন ব্যক্তি সারা বিশ্বে। তো সেজন্য তো উনি কিন্তু বারবার ইন্টারভিউ গুলোতে উনি খুব ফ্র্যাঙ্কলি বলেছেন যে আমার রাজনৈতিক অভিজ্ঞতা নাই, আমি এইভাবে রাজনীতিকে দেখিনি, এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার কোনো মানে প্রস্তুতিও ছিল না সেরকম। তো লোকজন নির্বাচনের ক্ষেত্রে আমার যে ধারণা, যে তার যে ক্যাবিনেটটা করা হয়েছে, যে অন্তর্বর্তী সরকার তার যাদের নিয়ে করেছেন, সেখানে হয়তো তার নিয়ন্ত্রণ ছিল না। অনেককে তিনি তার সদিচ্ছায় আনেনি, কিছু লোককে হয়তো উনি এনেছেন। তো সেখানে গিয়ে ওনার ওই যে নিয়ন্ত্রণটা কিন্তু বিস্তৃত হয়ে গেছে, তার নিয়ন্ত্রণটা তার মধ্যে নাই। এবং সে স্বীকার করেছে বারবার, আমি রাজনীতিটা বুঝি না। তো রাজনীতি বুঝা একটা জিনিস এবং প্রশাসনকে শক্তভাবে পরিচালনা করা একটা জিনিস। যেমন ভুলগুলো যেগুলো হয়েছে, যে আমরা সবাই বারবার আলোচনা করেছি যে প্রশাসনকে উনি ক্লিনজ করে নাই, ক্লিনজিং যেটা করা দরকার ছিল প্রথমে সেটা করা, পুলিশটাকে সবার আগে। কারণ আইন শৃঙ্খলা নয়, নিয়ন্ত্রণ করবার জন্য পুলিশের ভূমিকাটা যে গুরুত্বপূর্ণ একটা দেশ পরিচালনার জন্য, এটা আমি জানি না ওনারা কিভাবে পরিকল্পনা করেছেন, কিন্তু এটা হয়নি সেভাবে। আমি যখন ঢাকায় ছিলাম আমি দেখলাম পুলিশ কিন্তু নিষ্ক্রিয়, তারা কোনো উদ্যোগ নেয় না, কারণ তাদের একটা গিল্ট আছে কোথাও, কারণ একটা রাজনৈতিক দলের রেডিওর বৃত্তি হিসেবে তারা কাজ করেছে, এবং সেই গিল্টটা তো পরিষ্কার করা দরকার। আমি আসছি এটা আপনার কাছে, আমি মসজিদ দেওয়ার আগে আমি বলছি, রিটা রহমান যেটা বললেন ওই কিছু অংশের সঙ্গে আমি 100% একমত। যেমন শেরে বাংলা একসময় বলেছিলেন যে ভারত ওই হিন্দু সম্প্রদায়ের লোক যদি আমাকে ভালো বলে তাহলে আমি নিশ্চয়ই আমার কমিউনিটির জন্য খারাপ কিছু করছি, আর ওরা আমাকে খারাপ বললে তাহলে আমার ভাবা উচিত যে আমি নিশ্চয়ই ভালো কিছু করছি। ওই ফর্মুলা দিয়ে যদি আমরা দেখি, ডক্টর ইউনূসের চাইতে ঘৃণিত ব্যক্তি ভারত সরকারের কাছে আর কেউ নেই। ওদের মিডিয়া এবং সরকার, ইউনূস হটাও, এই হচ্ছে তাদের মূল কথা, একটাই কথা। আমার কথা কিন্তু ইউনূস হটাও না। আমি বারবার এখনো আশা করি যে উনি বুঝি কিছু করলেন, এই বুঝি কিছু করলেন, উনি করলেন না। যেটা রিটা রহমান সুন্দর করে বলেছেন, যে উনি বলছেন রাজনীতির অভিজ্ঞতা নেই, যে লোকগুলো কাটলেন তাদেরও নাই, এবং উনি ডিসাইসিভ না। আমি এই প্রসঙ্গে একটু বলে নেই, জাস্টিস শাহাবুদ্দিন যখন 1991 সালের ইলেকশনের আগে উনি কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হলেন, তারও কিন্তু কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না। কিন্তু শাহাবুদ্দিন সাহেব 3 মাসে যা ডেলিভার করেছেন, সেটা ইউনূস সাহেব 10 মাসে তার 1/10 করতে পারেননি। শাহাবুদ্দিন সাহেব দেখেন, এরশাদকে ধরলো, বিচার করলো, জেলে ঢুকালো, নির্বাচন করলো। এই যে শাহাবুদ্দিন সাহেবের কাজকর্ম 3 মাসে, আমার তো মনে হয় বাংলাদেশের টেনিয়রে ওয়ান অফ দ্য গোল্ডেন পিরিয়ডস আমাদের ইতিহাসে ওই 3 মাস। ইচ্ছা থাকলেই উপায় হয়। ডক্টর ইউনূস তো উনি বোঝেন যে কোনটা ন্যায় কোনটা অন্যায়। আপনাকে একটু ইন্টারাপ্ট করতে চাই এখানে। ডক্টর শাহাবুদ্দিন সাহেবকে যখন আনা হয়েছিল একটা পরিকল্পনা ছিল, শাহাবুদ্দিন সাহেবের জন্য কনস্টিটিউশনটা পর্যন্ত পরিবর্তন করা হয়েছিল, তাই না? কিন্তু ডক্টর ইউনূস কিন্তু আকস্মিক ভাবে এসেছেন, এবং উনি কিন্তু বললাম যে ওনার নিয়ন্ত্রণটা নাই, কারণ ওনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে। মানুষ হিসেবে উনি, ওনারা যেমন আপনার সিভিল সোসাইটি যারা করে তারা তো অনেক রকম অ্যাকোমোডেশন করতে বাধ্য হয়, আমরা জানি, আমি কিছু অভিজ্ঞতা আছে আমারও করার। তো এই যে বিভিন্ন কারণে কিন্তু ওনার নিয়ন্ত্রণ ওইভাবে নাই প্রশাসনের উপরে, আমার ধারণা। কিন্তু উনি একাই ওনার নামে এবং ওনার ইমেজে কিন্তু উনি যে কাজটা করতে পারছেন সেটা
আমার মনে হয় যে জাতীয় সরকার না করাটা এত বড় ভুল হয়ে গেছে, যার জন্য আজকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে দ্বন্দ্বটা প্রকট করে তৈরি করা হচ্ছে, এটা আমার মনে হয় উদ্দেশ্যমূলক, এবং এইটা একটা পার্ট অফ দ্য ব্লু প্রিন্ট যেটা এই অগস্ট 5-এর পরে তৈরি করা হয়েছে, আমাদের প্রতিপক্ষরা তৈরি করেছিল। এটা পার্ট অফ দ্যাট, এবং আমরা হয়তো বুঝে না বুঝে এই জিনিসটাকে আমরা বেশি প্রোনাউন্স করছি বা বেশি সামনে নিয়ে আসছি, যেটা আমার মনে হয় যে উদ্যোগটা এভাবে হওয়া দরকার যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডক্টর ইউনূসকে বসিয়ে, যে আসলে তো ডক্টর ইউনূসকে তারা তো অন্তর্বর্তীকালীন সরকার, তাই না, তাদের রিফর্ম করতে হবে মিনিমাম, বা যেটা একেবারে অপরিহার্য সেই পরিবর্তন গুলো আনতে হবে। সেখানে পুলিশ নির্বাচনী প্রক্রিয়াগুলোকে সচল এবং সক্রিয় করা এবং সুষ্ঠুভাবে যেন নির্বাচন হয়। এবং পরবর্তীতে একটা হুমকি আমাদের আছে যে আমরা আমাদের যে পরিবর্তনটা আসছে, আমাদের ছেলেরা যে রক্ত দিয়ে যেই বিপ্লব করে যেই আমাদের যে স্বাধীনতা দিয়েছে, এইটা যেন নস্যাৎ না হয়, তা করবার জন্য কিছু কিছু কাজ কিন্তু করা দরকার। সেই কাজগুলো করবার ব্যাপারে আমার মনে হয় রাজনৈতিক দলের সঙ্গে বর্তমান সরকার এবং আমরা মানে অন্যান্য যারা বুদ্ধিজীবী এবং বিভিন্ন স্তরের সেফটি কুশন হিসেবে, যারা গণতন্ত্রের সেফটি কুশন হিসেবে কাজ করে, তাদের একমত হতে হবে। এবং এইটা এখানে আমরা ডক্টর ইউনূসকে টার্গেট করে যদি এইভাবে কথা বলি, তাহলে আমাদের জাতীয় ঐক্যটা কিন্তু বিনষ্ট হচ্ছে, এবং আমাদের যারা শত্রু, যারা আমাদের এই আমাদের যে স্বাধীনতা বা আমাদের যে স্বাধীনতা সার্বভৌমত্ব আছে, যেটা বিপক্ষে তারা থাকতে চায়, বা বাংলাদেশ থেকে যারা এক্সার্ট করে তাদের স্বার্থ নিতে চায়, তারা কিন্তু প্রশ্রয় পাচ্ছে। ঠিক আছে, আমি আপনার কাছে আসছি, কিন্তু আপনার সঙ্গে আমি ওই জায়গাটা আমি আপনার সঙ্গে একমত যে উনি প্রিপেয়ার্ড ছিলেন না। এটা 7 দিন 15 দিন 1 মাস, তারপরেই তো ওনার বোঝা উচিত ছিল একটা বিপ্লবোত্তর সরকার, এই লোকগুলো প্রায় 2000 মানুষ হত্যা করেছে, তাদের বিচার করতে হবে, ধরতে হবে, তাদেরকে অপসারণ করতে হবে। সেক্রেটারিয়েটে দেখেন এখন কি অবস্থা, মানে তারা রাস্তায় নামছে, হইচই করছে, তাদেরকে যেমন জাস্টিস সত্তার, উনি তো মানে তারও তো রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না, উনি জিয়াউর রহমানের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তারপরে উনি ক্ষমতায় এসে কি করলেন, উনি যখন সোনালী ব্যাংকের 11,000 কর্মচারীকে উনি ছাঁটাই করলেন, ওদের কাউকে আর চাকরিতে ফেরত দেওয়া হয়নি। এই ধরনের একটা স্টেপ ডক্টর ইউনূস নিতে পারতেন। এখন আপনি যেটা বলছেন কনস্পিরেসি থিওরির মতো শোনায় যে আমাদের শত্রুরা দেশের শত্রু ভেতরে এবং বাইরে তারা এগুলো করছে, এইটা যদি ডক্টর ইউনূস না বোঝেন, তা তো বোঝা উচিত যে বুঝলেও তাজ ভাই, আমার মনে আছে আমার আব্বা একটা কথা খুব বলতেন, উনি বলতেন যে বাংলাদেশের ক্ষমতা ইটস নট আ বেড অফ রোজেস, ইটস আ বেড অফ থর্ন। সব জায়গায় কাটার, বিশেষ করে বাংলাদেশে, কারণ বাংলাদেশে মানুষের সাইকিটা বুঝতে হবে। বাংলাদেশের মানুষ খুব অদ্ভুত কিন্তু চিন্তা করে। আমি আপনাকে আমি আমার বক্তব্য শেষ করছি এটা বলে আমি মহসিন রশিদ সাহেবের কাছে যাব, যে উনি ওই নেপোলিয়ন একটা কথা বলেছিলেন, when the people say the king is a kind man, his rule ought to be a failure. তো রাজা যদি খুব দয়ালু হয়, তিনিও ভালো, কাকে ধরে কাকে মারবো, সবই তো আত্মীয় স্বজন নিজেদের লোক, ঠিক আছে, ওয়াকারুজ্জামান এগুলা করেছে, শাহাবুদ্দিন চুপ্পু কত জঘন্য কাজ করেছে হাসিনার আমলে, প্রেসিডেন্ট হওয়ার আগেও, এই লোকগুলোকে আপনি মাফ করে দেবেন। পুলিশের লোক, এই বড় বড় জেনারেলরা বসে আছে, মানুষ খুন করেছে, এরা এখনো বসে আছে ওই জায়গায়। এইটা এই মিনিমাম, এটা তো যে কোনো একজন লোককে যদি গ্রামের একজন মোড়লকে যদি কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান বানাতেন, সে মোড়ল সাহেব এসে প্রথমে বলতো এই লোকগুলা হাসিনার সময় মানুষের উপর অত্যাচার করেছে, তাদের আয়নাঘর করেছে, তারা এইটা করেছে, খুন করেছে, তাদেরকে প্রথমে জেলে পড়তে। এটা কমন সেন্সের ব্যাপার, এই জন্য রাজনৈতিক অভিজ্ঞতা লাগে না, একটা কমন সেন্স লাগে। ওনার তো সে কমন সেন্স নিশ্চয়ই আছে, পিএইচডি করেছেন, ক্রিটিক্যাল থিঙ্কিং করার অ্যাবিলিটি আছে, কিন্তু ওই অ্যাবিলিটি থাকা সত্ত্বেও ব্যবহার করছেন না, সেটাই আমাদের প্রশ্ন। একজন বলেছেন ডক্টর ইউনূস তো এখন পুরোপুরি ভারতের দালাল হয়ে, ডক্টর হাশমি এখন পুরোপুরি ভারতের দালাল হয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট যারা বিশ্বাস করেন, অনুগ্রহ করে আমার অনুষ্ঠান দেখবেন না। আমি মহসিন রশিদ সাহেবকে বলছি, রিটা রহমান যেটা বললেন তার জবাবে আপনার কি বলার আছে? আপনার সাউন্ড নেই, একটু ওয়াইড হয়ে গেছে। আপনি বোধহয় বললেন শাহাবুদ্দিন সাহেবের কথা। জি তাজ ভাই, আমরা যারা ল প্রফেশনে আছি, আমাদের সিচুয়েশন আর যারা এইগুলি করে, এনজিও চালায়, এইসব করে, বহুত তফাৎ আছে, বহুত তফাৎ। We understand of course what is what, we understand ইকোনমিতে কি করতে হবে। দ্যাট ইজ ওয়াই, বিকজ অভিজ্ঞতার ব্যাপার, তো আমাদের কাছে বিভিন্ন লোকজন আসে,
বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হয় আমাদের, যেটা অন্য ইসে হয় না। ডক্টর ডাজ নট হ্যাভ দ্যাট অভিজ্ঞতা, an economist does not have. So ওইসব কথা বলে লাভ নাই। ইউ সি আমাদের একটা ডিফারেন্ট অভিজ্ঞতা আছে। যেমন যে আমি বলি যে আজকে এই যে আপনি ম্যান পাওয়ার এক্সপোর্ট নিয়ে মালয়েশিয়াতে পাঠালেন আসিফ নজরুলকে, আপনি কবে নিলেন লাইসেন্স? যখন আনোয়ার ইব্রাহিম কামস টু বাংলাদেশ ঢাকা ফর 8 or 10 hours, তখন দেখলেন যে ও দের এ বিগ স্কোপ, স্কোপটা ধরে গিয়ে আপনি গেলেন জাপান, জাপানে 1 লক্ষ লোক তারা নেবে বাংলাদেশ থেকে। উনার চামচা আসিফ নজরুল, he says this is Yunus magic, this Yunus magic. I mean, what nonsense are you talking? Yunus magic, ইউনুসের ম্যাজিক থাকলে আজকে কি বাংলাদেশ এখানে থাকতো? আজকে কি রিফর্মস হয়ে যেত না? 9 মাস, you give me 3 months and I'll give you a road map with reforms within 3 months. What are you talking? আজকালে ইনফরমেশন যুগে ভাই, আপনি কি ইব্রাহিমকে ফলো করেন? ওই বুর্কিনা ফাসো নাকি যে আফ্রিকার দেশ আছে, বুর্কিনা ফাসো, ফলো হিম, বুর্নিকা, ওকে। বুর্কিনা Look ফাসো। at his dynamism. A captain takes over the country, throws out the French. He has changed the very face of কতদিন হয়েছে সে আসছে, আর কয়দিনের মধ্যে সে কি কাজ করেছে? তো এইসব বলে লাভ নাই in this age of information technology. আবার somebody said, I don't know whether you said or Rita said, that ইউনুস সাহেবের অভিজ্ঞতা নেই। না, that's wrong. He planned to take over Bangladesh যখন উনি 2011-তে 2008-এ 1/11 এর পরে যখন উনি দল করতে চেয়েছিলেন, and he has accomplished this in the form of National Children's Party. I'm sorry, আমি citizens বলি না, because they are all corrupt. এখানে আমি একটু ইন্টারভেন করছি। ডক্টর ইউনূস যে জুন 2026-এ নির্বাচন দিতে চান, তার রেশনাল হিসেবে উনি বললেন এনসিপি নতুন দল, তাদের প্রিপারেশনের জন্য সময় লাগবে। এইটা আপনি একজন কেয়ারটেকার প্রধান হয়ে মানে একটা দলের প্রতি আপনি অনুরাগ না থাকলে তো কথা বলার নাই। তারা পার্টি করছে, এবার না 5 বছর পরে আসছে। এতদিন বলেন নাই, জি এইটা গত কালকে বা পরশুদিন বলেছেন। So you are a party because this is your party. আপনি আজকে এইসব কথা বলে প্রমাণ করলেন যে ন্যাশনাল চিলড্রেন্স পার্টি ইজ মাই পার্টি, যেখানে তারা বসে তারা টাকার বিনিময়ে ট্রান্সফার এন্ড পোস্টিংস করছে। পিপি 50 লাখ টাকা, 50 লাখ টাকা ফর পিপি, সেক্রেটারিদের ট্রান্সফার হচ্ছে। আজকে ওদের লোকই তো সব ধরা পড়ছে ফর কারাপশন। Hasina was a very big devil. জি, He is a smaller devil, but a devil. But a devil. আপনাকে বুঝতে হবে। আপনি দেখেন আজকে উনি লাগিয়ে দিচ্ছেন, কালকে তারিক রহমান বলেছেন যে আমাদেরকে রাস্তায় থাকতে হবে, রাস্তায় থাকতে হবে ইলেকশনটা জোর করে নেওয়ার জন্য। ও সে কি করবে রাস্তায় না থেকে? দেশ তো ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি যদি এখন বিএনপি আসলো না একটা চামার ডোম কে আসলো, দ্যাট ইজ নট আ ম্যাটার অফ ইন্টারেস্ট। এখন ইন্টারেস্ট হচ্ছে দিস ম্যান মাস্ট গো বিকজ দ্য কান্ট্রি হ্যাজ টু সার্ভাইভ, যেমনি হোক ইট হ্যাজ টু সার্ভাইভ। সো আমার কথা হচ্ছে যে আপনি যখন এই থ্রেটটা পেয়েছেন, এখন আপনি আপনার এনসিপি কে ওন করলেন। দেখ ওদেরকে তো সময় দিতে হবে, আরে সময় তো আমার দলকেও দিতে হবে। আপনি ফান্ডিং দেন আমার দলকে, এন্ড দেন ইউ সি আমি এনসিপি থাকে না ওই দল থাকে। এই যে আমার হার ফাদার্স দল Rita Rahman, I was talking to his brother the other day, her nephew, a barrister nephew. He was with me for some time. আমি তো দেখেছি কি অবস্থা ন্যাপের, ওরা যে 2 ভাই আছে স্বপন সাহেবের ছেলে, কি অবস্থা, ওরা পার্টি তো চালাতে পারছে না। This is such a problem. We have to understand this. এই জিনিসগুলি না বুঝলে তো হবে না। তো কোয়েশ্চেন ইজ উনি ফান্ডিং এর জন্যই তো এটা করছেন, যে তোমরা 50 লাখ টাকা করে তুমি যে পিটির নাম দিবা, আমি and Asif Nazrul is appointing them, he's doing it, কিন্তু কেসেস তো withdraw করে না। How many minutes it takes to withdraw these cases that have been filed?
It's just one stroke of the pen, list down all the cases এবং withdraw করে নাও। It's so easy, কিন্তু করবে না, করবে না। এখন মুখামুখি করে দিচ্ছে কাকে? বিএনপি কে এবং চিলড্রেন্স পার্টিকে। Because চিলড্রেন্স পার্টি ইলেকশন চায় না, বিএনপি ইলেকশন চায়। My problem is that we cannot ruin this country. Economy ধ্বংস, unemployment বাড়ছে, factories are closing। আচ্ছা দেখেন, এই লোকটা যদি সেন্সিবল লোক হতো, he writes a letter to Trump, ওই ট্যারিফের পরে, ট্যারিফের পরে he sends a letter to him। কি বলেছে জানেন ওই চিঠিতে? প্রথম চিঠিতে, আরে আপনি যদি বুঝদার হতেন তাহলে আপনি চিঠিতে বলবেন that Bangladesh is willing to negotiate a trading agreement with you, আমরা বসতে চাই আপনার সাথে। উনি তা বলেন নাই, উনি এখানে বলেছেন that আমরা আপনাকে আপনার জিনিসপত্রকে ফ্রি এন্ট্রি বাংলাদেশে দেব, আমার এটা কমায় দেন। I mean, tell me for God's sake, what is the stand? এই বুঝটা তো উনার থাকার কথা। আরো তো লোকজন নেগোশিয়েট করছে ট্রাম্পের সাথে, তো আমিও করতাম, বাট আমাকে আপনি তো আগে বলে দিয়েছেন যে আমি আপনার থেকেই কটন কিনবো। আমাদের তো অনেক স্পিনিং মিলস আছে, গার্মেন্টস আছে, কটন অনেক দরকার আমাদের নিটিং টিটিং এর জন্য। সো কি করব? আমি কিনবো আপনার থেকে, আমি আপনার প্রোডাক্ট আপনার ইস্যুতে ডিউটি নেব না। ফার্স্ট লেটার দ্যাট হি রাইটস আফটার ট্যারিফ ইম্পোজিশনস বাই হিম। আপনি বলেন তাজ ভাই, ইফ ইউ ওয়্যার দেয়ার, would you have written this letter? আপনি চিঠি অবশ্য দিতেন, আমি দিতাম, কিন্তু টু নেগোশিয়েট অ্যান এগ্রিমেন্ট। জি, দিস ইজ হাউ। আপনি এখন যদি বলেন যে উনি একটা এত বড় আন্তর্জাতিক, আরে আমরা কি জানি না উনি কত বড় আন্তর্জাতিক? উই নো। উনার যে বিপিটি যে কমিউনিকেশন কোম্পানি লন্ডন, ওরা এটা করে। আর একটা কোম্পানি আছে ওনার, যে কোম্পানিটা ওনার এই যে সোশ্যাল কি আছে না, একটা সোশ্যাল বিজনেসের উপরে উনি বক্তৃতা দিয়ে বেড়ান, এইটা আর এক কোম্পানি করে। সো হি ডাজ নট পে ট্যাক্সেস টু দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এখন গ্রামীণেরটা উনি বন্ধ করে দিয়েছেন, উনি ওনার টাকা আনেন। আই এম নট সেইং দ্যাট হি ডাজন্ট ব্রিং হিজ মানি। উনি যে ধরেন সারা বছরে যদি উনি $1 লাখ $1.5 লাখ কামাই করলেন 20টা 25টা লেকচার দিয়ে, যেটা ওই পিআর কোম্পানি অ্যারেঞ্জ করে, and that's why you know this better how these PR companies arrange your meetings and বক্তৃতাস and other things. So এই যে এই বক্তৃতা, উনি এই টাকাটা কিন্তু দেশে আনেন। He brings this money to the country. It's not that উনি ওইখানে বাইরে রেখে দেন, না, উনি টাকা আনেন, এনে ইনকাম ট্যাক্সে ডিক্লেয়ার করেন, ডিক্লেয়ার করে বলেন that I am a wage earner, so আমার উপরে ট্যাক্স লাগু হয় না। ওই বেচারা যে 50-60 ডিগ্রিতে যে কাজ করে, ওরা হলো আমার ওয়েজ আর্নার্স, দে আর মাই ওয়েজ আর্নার্স। আপনি যদি তাজ ভাই আপনি যদি পাঠান ফ্রম আমেরিকা, you will not be sending money to your family or whoever as a wage earner. You see, so আপনার এই যে পাঠাচ্ছেন, ওরা যদি ওয়েজ আর্নারের একটা ব্যাংকের সাথে যে সিস্টেম, একটা সিস্টেম আছে, there is a very old system which has been created for this, উনি এসব করেন। আপনি আমাকে একটা কথা বলেন না। এখন উনি জাপান থেকে, জাপানে বসে কি বলেছেন? এইখানে বলেছেন যে না, জানুয়ারি আমি জুনের মধ্যে ইলেকশন করিয়ে দেব। নাও হি সেজ দ্যাট নো, ইলেকশন হবে, প্রথমে মামলা নিষ্পত্তি হবে, তারপরে না, প্রথমে রিফর্মস হবে, রিফর্মস এর পরে মামলা নিষ্পত্তি হবে, ওই যে হাসিনার মামলা, ওইটা নিষ্পত্তি হবে, তারপরে ইলেকশন হবে, তারপরে ইলেকশন হবে। এন্ড দিস ইজ লেটেস্ট। ইউ মাস্ট হ্যাভ সিন দিস। আপনি যেহেতু একজন আইনবিদ, আপনাকে এই প্রশ্নটাই করি। রিফর্মস যেটা 10 মাসে আমরা কিছুই পাইনি, তো উনি আর কত বছর থাকলে রিফর্মস শেষ করবেন, তারপরে নির্বাচন দিবেন? এটা কি প্যারাডক্সিক্যাল না? উনি একদিকে বলছেন রিফর্মস করবেন, আবার বলছেন জুন 2026-এ নির্বাচন হবে, 1 বছর। অনেকে বলছেন ডিসেম্বরে দেন। উনি 2026-এ কি মিরাকল করবেন যে 1 বছরের মধ্যে রিফর্ম শেষ করে, বিচার শেষ করে, আজ পর্যন্ত একটা বিচারের রায় হয়নি। যারা জেলে আছে তাদের কি হবে আমরা জানি না। সালমান বিচার শুরু হয় নাই, তাহলে কি হবে? আমি বিসমিল্লাতেই যদি ভুল করি, দেখেন মানুষ তো জন্ম হয়, তো পুরুষেরও জন্ম কিন্তু সেম জায়গার থেকে হয় যেখানে মেয়ের জন্ম হয়, আর যেখান থেকে হিজড়ার জন্ম হয়, একই জায়গার থেকে তো হয়। সো আপনি কি, হোয়াট আর ইউ ট্রাইং টু টিচ আস অর টেল আস? আমাদেরকে কি হিজড়া মনে করেছেন?
What do you think you are? We understand things better than you. দেখেন আমি একটা বলি, আপনি ইউ আর অ্যাওয়্যার তাজ ভাই যে আমি গত নভেম্বর মাসে অক্টোবর মাসে আমি নোটিশ দিয়েছিলাম যে এই যে আপনি যে রেফারেন্সের বলে যে আপনি চিফ অ্যাডভাইজার হয়েছেন, এরকম কোন রেফারেন্স ইজ নট ইন এক্সিস্টেন্স বিকজ দ্য কোর্ট ওয়াজ নট দেয়ার। জি আই গিভ আ নোটিস। আমি হাইকোর্টে গেলাম, হাইকোর্ট আমাকে হারিয়ে দিল, ন্যাচুরালি হারাবে তো বটেই, and I was happy with that. Happy এই কারণে so that I can take the matter to the Supreme Court Appellate Division. সেটা যদি না হারাতো তাহলে আমি ওখানে পড়ে থাকতাম। Now what has happened is আমার এই ম্যাটারের হিয়ারিং যে this government is illegal 22/6 it's fixed in court at the top, এবং tomorrow I'm going to make a statement to the press. এখন থেকে সবাই আমারে ফোন করে। কি কেন ফোন করে? বিকজ দি আর্মি হ্যাজ পাবলিশড আ লিস্ট অফ 626 পিপল। ওর মধ্যে দেখা যাচ্ছে যে 15 নম্বরে না কয় নম্বরে আমাদের ফর্মার চিফ জাস্টিস, তার নিচে ইনায়েতুর রহিম। জি তো তারা যদি আপনার কাস্টাডিতে হয় তাহলে 8 তারিখে ওট টেকিং এর আগে কোথায় কোর্ট বসেছে, কিভাবে বসেছে, আর যে প্রভিশনটা নাই কোর্টে আপনি কিভাবে করেন এইগুলি তো ওই যে আসিফের বইতে আছে, এই হিডেন হ্যান্ডটা দেখতে হবে। আমি এই পয়েন্টে বলি, সজীব অজিত জয় ওই লিস্টটা দেখিয়ে বলেছে যে চিফ জাস্টিস যখন ওয়াকারুজ্জামানের কাস্টাডিতে, সেই সময় চিফ জাস্টিস দ্বারা কিভাবে ডক্টর ইউনূস নিয়োগ প্রাপ্ত হলেন। এটা একটা ভ্যালিড পয়েন্ট, কিন্তু আমি মনে করি এগুলা নিয়ে এখন আর কাদা ছুড়লে মানে আমরা কোথায় গিয়ে থামবো আমি বলতে পারছি না। আমি রিটা রহমানকে অনুরোধ করছি। আমি একটা কথা বলি, ভুলে যাব একটা কথা বলি। নো, ইটস নট সো বিকজ একদিকে আপনি বলছেন যে আমি সংবিধানকে সংরক্ষণ করব, আর আপনি সংবিধানকে মানেন না। আপনি তো সংবিধান রক্ষণ করতে হলে আপনাকে চুপ্পুর কাছে যেতে হবে প্রত্যেক ভিজিটের আগে আর পরে। But what my petition will do, if I win, যদি আপিলে আমি যদি জিতি finally, then this will throw the government out, এবং there will be a situation where some kind of a revolutionary government can be created. Because দেখেন আপনাকে বলি, revolution আর অভ্যুত্থান, these are two different things. In an অভ্যুত্থান the power passes constitutionally. Say Ershad said 1990 it passed constitutionally. শাহাবুদ্দিন সাহেব বললেন যে আমি আবার এখানে আসতে চাই, তোমরা যদি সবাই এগ্রি করো তাহলে আমার ওই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে দিবা, আমি যখন ফিরে আসবো। Then he resigned as the Chief Justice of Bangladesh. Then ওদিকে মওদুদ resigned as the Vice President of Bangladesh. Ershad made him the Vice President. বানানোর পর এরশাদ রিজিগনেশন লেটারটা সাথে সাথে হ্যান্ড ওভার করলেন শাহাবুদ্দিন সাহেবকে। Shahabuddin Shaikh then became the acting president of Bangladesh. He was not the president, he was the acting president of Bangladesh. So this is how it happened. And যখন Shahabuddin Shaikh চলে গেলেন, যাওয়ার পরে তো ওনাকে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে ওনাকে আবার চিফ জাস্টিস করা হলো। বিকজ এখন কি হয়েছে, এখন there has not been a constitutional change. এখন the prime minister has fled away, চলে গেছে দেশ ছেড়ে, ক্যাবিনেট সুদ্ধা গায়েব, সংবিধানের ছেড়ে ফেলেছে। There is nothing in the constitution now. আপনি দেশ ছেড়ে চলে গেছেন, পালিয়ে গেছেন। কেন? রেভলিউশন হয়েছে। অভ্যুত্থান হলে আপনি পালাতেন না, আপনি বলতেন বাবা বলো কাকে দিতে হবে, আমি ক্ষমতা হস্তান্তর করে দিই। In Syria, if you see the current president of Syria, উনি যদিও রেভলিউশনারি, বন্দুকের জোরে উনি ড্যামাস্কাস ক্যাপচার করেছেন। And when Bashar left, তখন he left a letter written to the Prime Minister of Syria, তৎকালীন। So he comes, meets the Prime Minister ওনার সাথে আলাপ করার পর ওনাকে অ্যাক্টিং প্রেসিডেন্ট করেন, and then the Prime Minister resigns. ওই কনস্টিটিউশনই আছে, কিন্তু এখনো কনস্টিটিউশন চেঞ্জ করে নাই। And আজকে দেখেন he is being recognized by everybody, the senior president, because the continuity টা আছে। আমার তো কন্টিনিউটি নাই, আমার তো পালিয়ে গেছে।
কাউকে রেখেও যায় নাই। নাম্বার টু ভেরি ইম্পর্টেন্ট, এই মুহূর্তে আপনার there are only two constitutional functioning organs or offices. One is the office of the president, constitutionally functioning. You like him, dislike him, say whatever you want to. Number two is the judiciary, the office of the chief justice. Eta akhunno ache. You see, আর কোনো constitutional office is not akhunno, আর কোনো constitutional office নাই, because constitution does not recognize an advisor also. So these are the problems with us. বুঝতে হবে এই জিনিস। ঠিক আছে, আমরা আপনার কাছে আসবো। রিটা রহমান, উনি অনেকগুলো ভ্যালিড প্রশ্ন তুলেছেন। আপনি একজন পলিটিশিয়ান হিসেবে কিভাবে দেখেন, কি করা উচিত? জি ধন্যবাদ মহসিন ভাই, কতগুলো খুব কি বলবো টেকনিক্যাল কিছু প্রশ্ন, এগুলো খুব ভ্যালিড অফকোর্স, এগুলো তো অস্বীকার করবার কোনো উপায় নাই। কিন্তু কথা হচ্ছে যে পরিস্থিতি এখন হচ্ছে যে কনস্টিটিউশন আগে না পরিস্থিতি বা দেশের মানুষ বা চাহিদা বা পরিবর্তনটা আগে? তো আগে হয়েছে কি এখানে অ্যাডজাস্ট করার প্রচেষ্টা চালানো হয়েছে উইদিন দ্য ফ্রেমওয়ার্ক থাকার জন্য, যার জন্য এই অ্যানোমালিস গুলো লক্ষ্য করা গেছে প্রথম থেকে। কিন্তু এটা অনেকেই হয়তো পয়েন্ট আউট করেছিল, কিন্তু আমরা বা রাজনীতিক ভাবে এটাকে ওইভাবে দেখা হয়নি এই কারণে যে এটার মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা ছিল এবং জনগণের ম্যান্ডেট ছিল এক ধরনের, তাই না? এই বিপ্লবের পক্ষে সবাই ছিল, মানুষ চেয়েছে এটা মানুষের বহুল প্রত্যাশিত একটা পরিবর্তন বিপ্লব। তো সেই জন্য এইটাকে কেউ মানে ওইভাবে হাইলাইট করতে চায়নি, কারণ অ্যাডজাস্টমেন্ট গুলো প্রয়োজন ছিল। তখন ডক্টর ইউনূসকে আনতেই হতো। কিভাবে আনবে, এই মোডালিটিটা করতে গিয়ে গ্যাপ গুলো থেকে গেছে, যে প্রশ্নগুলো মহসিন ভাই খুব রাইটলি তুলেছেন এখন। জি আচ্ছা, তো এখন আমি মহসিন ভাই আপনার সময় বলবেন, তাহলে আমি বুঝতে পারছি আপনি রাজি না, কিন্তু যাই হোক, কথাটা হচ্ছে যে আমি মনে করছি যে এটা মানুষের স্বতঃস্ফূর্ত একটা সাপোর্টে এটা হয়েছে সবকিছু। তো সেখানে কিন্তু মুখ্য, কিন্তু এই যে গ্যাপ গুলো পরিপূর্ণ করবার জন্য সরকারের তরফ থেকে একটা দায়িত্ব নিয়ে কিন্তু এই কাজগুলো করবার কথা ছিল, কিন্তু তারা, আমি বুঝতে পারলাম না, এই সরকারকে আমার ইউনাইটেড একটা গভর্নমেন্ট মনে হয় না, এটা ত্রিমুখী একটা প্রতিষ্ঠান মনে হচ্ছে। এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, একদিকে আমাদের সেনাপ্রধান দেখছি রাজনৈতিক বক্তব্য দেন, তারপরে আরেকদিকে আরেকটা মনে হয় অবজেক্ট আছে যারা কথা বলে না, কিন্তু তারা মনে হয় ভিতর থেকে মেকানিজমে বেশ একটা বড় অংশগ্রহণ করে। আবার তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে এই যে সরকার, যেখানে যেই সরকারে ডক্টর ইউনূস হচ্ছেন প্রধান, সেখানে দেখা যাচ্ছে আরো আরেকটা মুখী একটা স্রোতধারা আছে, যেমন আসিফ নজরুলকে নিয়ে বলা হয়। তারপরে আরো বেশ কিছু তাদের সঙ্গে যে ছিলেন, যেমন তাদের যে উপদেষ্টারা, তারা কিন্তু ভিন্নমুখী কথাবার্তা বলছিলেন, যেটা বিপ্লবের সঙ্গে যায় না, তাই না? তারা যেমন সমর্থন করতে চাচ্ছিলেন আওয়ামী লীগকে, বা কোন রকমে আওয়ামী লীগের একটা অংশকে তারা আনতে চাচ্ছিল। এই কথাগুলো আর কি, মানে যে এই যে একটা স্বতঃস্ফূর্ত যে একটা ঐক্য থাকা দরকার ছিল এই পরিবর্তনের পরে, যে কারণ এই যে 15 বছর বা লাস্ট 5 বছর বা 10 বছর যে সরকার, শেখ হাসিনা সরকার যেভাবে বাংলাদেশকে নিষ্পেষণ করেছে, মানুষের কোনো রকম অবস্থান, তাদের কোনো রকম স্বতঃস্ফূর্ত মন্তব্য বা কোনো ফ্রিডম অফ স্পিচ ছিলই না, কোনোভাবেই ছিল না, এবং প্রত্যেকের বিরুদ্ধে কেস ছিল। বাংলাদেশে এত কেস, এত মামলা, এবং আপনি কনস্টিটিউশন পরিবর্তন, তাদের প্রয়োজন অনুযায়ী তারা কিন্তু একটার পর একটা পরিবর্তন এনেছে, এই যে অ্যামেন্ডমেন্ট গুলো করেছে, যেগুলো তাদের নিজস্ব স্বার্থে করেছে। তারা দেশের জন্য, মানুষের জন্য বা মানুষের ম্যান্ডেট কোনো কিছুই তারা তোয়াক্কা করেনি। এই জন্য সারা দেশের মানুষ কিন্তু খেপে গেছিল। তো এখন হচ্ছে যে অ্যানোমালিস গুলো করবার জন্য সরকারের উদ্যোগটা নাই, এটা কিন্তু পরিষ্কার যে এই গ্যাপ গুলোকে তো মিট করতে হবে, তাই না? আর নির্বাচন আসবে, সবকিছুর যে কনস্টিটিউশনাল ধারাবাহিকতা, এটা কিভাবে আসবে? হয় কনস্টিটিউশন পরিবর্তনের জন্য চিন্তা করতে হবে, বা এইটা যে ঐক্যমতটা, এটা কিন্তু রাজনৈতিক একটা অবস্থান, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই জিনিসগুলো, গ্যাপগুলো থাকলে কিন্তু আসলে পরবর্তীতে যারা রাজনৈতিক সরকার বা একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে, তাদের জন্য খুব সংকট হবে এগুলো মিট করবার। আমি একটু প্রশ্ন করে আপনাকে আবার দিচ্ছি, রিটা রহমান, আপনাকে দিচ্ছি আমি কন্টিনিউ করার জন্য। এখন যা হয়েছে তো হয়েই গেছে, পরিবর্তনের জন্য একটা বৈপ্লবিক সরকার দরকার। আমরা ধরেন হাইপোথেটিক্যালি ধরে নিলাম মহসিন রশিদ সাহেব কেস জিতে গেলেন, ইউনূস সাহেবের মনোনয়ন অ্যাজ চিফ অ্যাডভাইজার ইলিগাল হয়েছে। উনি মহসিন রশিদ সাহেব তো দেশে এনার্কি আনার জন্য করছেন না, উনি চাইছেন দেশে একটা বিপ্লবী জাতীয় সরকার হোক, তারা ডিসিশন নেই। যেটা আমি বহুবার বলেছিলাম যে নেপোলিয়ন যখন ক্ষমতা নিলেন 10 বছরের ক্যাওসের পরে, পার্লামেন্টে গিয়ে উনি বললেন যে টকিং হাউস এটা বন্ধ করে দেবো আমি। তো একজন মেম্বার বললো যে তোমার কি অথরিটি আছে?
উনি সোর্ড বের করে বলেছিলেন দিস ইজ মাই অথরিটি। ওই আমি বহুবার বলেছি ডক্টর ইউনূসের হাতে নেপোলিয়নের সোর্ড। রেভলিউশন যদি হয় তাহলে অনেক কিছু একটা রেভলিউশনারি চেঞ্জ হতে পারে। কিসের কনস্টিটিউশন, কিসের প্রেসিডেন্ট, কিসের প্রাইম মিনিস্টার, কিসের চিফ জাস্টিস? আমরা অ্যানার্কির হাত থেকে দেশ রক্ষা করেছি। এরা সবাই ওই সরকারের চাকরি করেছে, সবাইকে ডিসমিস করে উইল অ্যাপয়েন্ট নিউ সেট অফ পিপল। ইউনূস সাহেব সেটা করেননি, নিউ সেট অফ পিপল কোথাও দেননি। উনি যে নিজের একটা কাউন্সিল করেছেন, এছাড়া কোনো নতুন লোকের নিয়োগ হয়নি, পুরনো করে সরাননি, বিচারও হয়নি। তো ওনার ল্যাবস তো অনেক। এখন এইরকম পরিস্থিতিতে আমিও মনে করতাম ডক্টর ইউনূস 5-7 বছর 10 বছর 2029 পর্যন্ত থাকুন, প্রোভাইডেড হি ডেলিভার্ড সামথিং। কিন্তু আমি তো এখন নিরাশ যে উনি কিছু ডেলিভার করতে পারেন নাই। এইরকম এমতো অবস্থায় বিএনপি বলছে ডিসেম্বরে নির্বাচন করতে হবে। তো এখন আপনারা যে, আপনি একজন পার্টির বিএনপির নেত্রী হিসাবে আমি জানি আপনাকে, আপনারা এখন ডিসেম্বরে নির্বাচন হলে, এখন উনি বলছেন সংস্কার করবেন, সংস্কার আর কিছু হবে না। সংস্কারের কথা আপনি ভুলে যান, ওটা ইতিহাসে লেখা থাকবে। ডক্টর ইউনূস 10 মাস এসে একটা সংস্কারের পরিকল্পনা করেছিলেন, ওই পরিকল্পনা ব্যস্তে চলে গেছে, ওগুলো এখন ইতিহাস হয়ে গেছে, কোনো সংস্কার হবে না। তো বিএনপি ডিসেম্বরে নির্বাচন যদি চায়, 6 মাস 7 মাস 6 মাস সময় আছে, তা আপনারা নির্বাচন করে তারপরে কি করবেন? আপনারা কিভাবে ট্যাকেল করবেন এই যে লোকগুলো এখনো বিচার হয় নাই? এই ওয়াকারুজ্জামান রাজনৈতিক বক্তব্য দেয়, তার কমান্ডেই বহু আর্মির লোকজন আমাদের নিরস্ত্র নিরীহ মানুষ হত্যা করেছে, এটা তো অস্বীকার করা যাবে না। ওয়াকার সাহেব বলছেন পুলিশ হত্যা করেছে, পুলিশ, বিজিবি, আর্মি এবং আওয়ামী লীগের 4 পার্টি মিলে মানুষ হত্যা করেছে। ওয়াকার সাহেব নিজেকে নিরীহ বলতে পারেন না, কেন উনি কোনো অ্যাকশন নেননি। জুনিয়র অফিসাররা যখন বললো আমরা কমান্ড মানবো না, তখন উনি বললেন যে আর আমার আর্মি গুলি করবে না। তো আপনারা এখন ক্ষমতায় গেলে আপনাদের ধরেন 3-4টা প্রোগ্রাম আপনারা কিভাবে শুরু করবেন ডিসেম্বরের পরে নির্বাচিত হয়ে যদি আসেন? তাহলে এই প্রশ্নটার আগে আমি প্রিটেক্সটা আবার মনে করিয়ে দিতে চাই তাজাসমি ভাই, সেটা হচ্ছে কি প্রিটেক্সটা কিন্তু খেয়াল করতে হবে পরিস্থিতিটা। এখন হচ্ছে কি বিএনপি কিন্তু রাইটলি চেয়েছিল যে একটা রোড ম্যাপ দেওয়া হোক, ওই ডিসেম্বর আগে বলেনি, কিন্তু তখন রোড ম্যাপটা কেন দেওয়া হচ্ছিল না সেটা সম্পর্কে ডক্টর ইউনূস একটা উইন্ডো বলে দিয়েছেন, বিটুইন ডিসেম্বর টু জুনের মধ্যে তিনি একটা মধ্য অবস্থান, মানে বছরের মাঝামাঝি সময়ের মধ্যে তিনি নির্বাচন দিবেন। ঠিক আছে, ওনার এই কথার মধ্যে আমরা নিশ্চয়ই আস্থা রাখতে পারতাম, কিন্তু কথা হচ্ছে উনি রোড ম্যাপটা কেন দিচ্ছিলেন না? কারণ এই যে সন্দেহগুলো আসছে, এগুলোর নিশ্চয়ই কিছু কারণও আছে। আর বিএনপি যেটা বলছিল যে সংস্কারের ব্যাপারটা, বিএনপি কিন্তু সবসময় প্রাধান্য দিচ্ছে 31 দফাকে। ওনাদের 2022 বা 23 সালে যেটা ফর্মুলেটেড করা হয়েছিল সব দলের, মানে সমমনা দলগুলোকে নিয়ে, সেটা নিয়ে তারা 31টা কেন, 4টা 5টা না কেন? 31টা ওনারা ধরো জিজ্ঞেস করলে বলতে পারবে না 31টা, আপনিও বলতে পারবেন না। না, এটা সম্ভবত এরকম, আমি খুব সরাসরি জড়িত ছিলাম না, সম্ভবত এই কারণে যে অনেক ডিটেলে যেতে চেয়েছেন ওনারা, কোনো কিছু বাদ রাখতে চায়নি, তো তাই ওনারা 31 দফা বানিয়েছেন, মানে হয়ে গেছে 31 দফাটা। এটা হচ্ছে আপনি যখন আন্দোলনে যান তখন 1-2 দফা বেশি হলে তখন আন্দোলন হয় না। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা দেশ গঠনের একটা পরিকল্পনা, সেখানে আপনার সব বিষয়গুলোকে ইনকর্পোরেট করা প্রয়োজন আছে, তার মধ্যে 2-1টা বাদ পড়ে গেছে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। 31 দফা অনুযায়ী কি করতে চান, কি করবেন? এই পরিবর্তনগুলো ওই যে হেডিং দেওয়া আছে যে এইগুলো কাজ করা হবে, এই মোডালিটি গুলো আমার মনে হয় এখনো ওইভাবে হচ্ছে না। অনেক ওয়ার্কশপ করা হচ্ছে, কর্মশালা করা হচ্ছে এবং সাজেশন নেওয়া হচ্ছে, কিন্তু বিভিন্ন মাঠ পর্যায় থেকে। প্রশ্ন করবো, খুবই অপ্রিয় সত্য প্রশ্ন, যে আপনারা রিফর্ম করবেন তার মানে যে বিচার করবেন, যারা মানুষ হত্যা করেছে তাদের ন্যাচারালি বিচার হবে, চাকরিচ্যুত হবে, তাদের ট্রাইব্যুনাল করা হবে, ট্রাইব্যুনাল দিয়ে সামারি ট্রায়ালের ব্যবস্থা করতে হবে। মহসিন রশিদ সাহেব আছেন সামারি কোর্টে, বিচার করতে 3 মাসে আপনি 3000 লোকের বিচার করতে পারেন ইচ্ছা করলে, ইচ্ছা থাকলে উপায়। আমি যে অপ্রিয় সত্য কথাটা বলছি, আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে যখন অনেক কথা বললেন, আমিও বললাম, আপনাদের দলের কিছু নেতা চুপ্পু এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কেন আপত্তি করলেন? যে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে চুপ্পুকে সরালে, আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, তার সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ জড়িয়ে আছে। এই প্রশ্নটা আপনারা কেন, যে জন্য অনেকেই বলে বিএনপি কিন্তু এখন ভারতের এজেন্সি নিয়ে নিয়েছে ফ্রম আওয়ামী লীগ, এই অপ্রিয় প্রশ্নগুলো আপনারা কি জবাব দেবেন? কেন আওয়ামী লীগকে আপনারা ডিফেন্ড করেন?
না, আওয়ামী লীগকে ডিফেন্ড করা এটা ঠিক না। আমি মনে করি না যে দলীয় ভাবে আওয়ামী লীগকে কেউ ডিফেন্ড করে, কারণ আওয়ামী লীগ যে কৃতকর্ম করেছে, যে প্রমাণিত, এটা এখানে তো কোনো সন্দেহের অবকাশ নাই। শেষে তারা গুলি করে আমাদের জনগণ, মানে আমাদের উপরে গুলি করেছে রাস্তায় নেমে। আপনি রহমান অ্যাজ এ পার্সন, আপনি কি মনে করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত নাকি তাদের রাজনীতি করতে দেওয়া উচিত? অবশ্যই তাদের নিষিদ্ধ, তারা তাদের অধিকার সেদিনই হারিয়ে ফেলেছিল, যেদিন তারা। তাহলে আপনার দলের নেতৃবৃন্দ যখন বললেন, আপনি দলের নেত্রী হিসাবে আপনি আপত্তি করলেন না কেন? মির্জা ফখরুল বলেছেন, আরো অনেকে বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, বিএনপি ডিভাইডেড। না, কিন্তু পরবর্তীতে তাজবে পরবর্তীতে কিন্তু মির্জা ফখরুল ইসলাম সহ আমাদের মহাসচিব সাহেব বলেছেন যে দেশের মানুষ চায় এবং তাই আমরাও এটাকে সমর্থন দিচ্ছি। এটা ওনার শেষ বক্তব্য ছিল। তার আগে নেতৃত্ব দিচ্ছে একটা দল, সবচেয়ে বড় দল জিয়াউর রহমানের দল। আপনারা নির্বাচন হলে আপনারা ক্ষমতায় যাবেন বলে আমি মনে করি। এনসিপি টিকবে না, প্রশ্নই উঠে না। এনসিপি তো এখনো একটা দল হিসেবে দাঁড়াতেই পারে না, একটা রাজনৈতিক দল হিসেবে কেউই তাদের মনে করে না। 100টা পাবে, এনসিপি হয়তো 2টা 2.5টা পাবে। না, আমি তো মনে করি এনসিপি রাজনৈতিক পরিস্থিতিটাই এখনো তৈরি হয়নি, এখন এটা রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত না। সর্ববৃহৎ দল। আমি পলিটিক্যাল সায়েন্সের ওই 101 যে পড়েছিলাম, পারফর্ম ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিজ অফ এ পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টির রোলের ভিতরে একটা ছিল জনগণকে রাজনৈতিক ভাবে শিক্ষিত করা। সবাই তো আর পলিটিক্যাল সায়েন্স পড়ে না। একজন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্টেন্ট, একজন সাধারণ গ্রামের লোক, রিক্সাওয়ালা, তাদেরকে রাজনীতি কি জিনিস এটা শিক্ষা দেওয়ার দায়িত্ব নেবে রাজনৈতিক দল। আপনার দলের ভিতরেই সালাউদ্দিন সাহেব বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আবার আর কেউ কেউ বলছেন নিষিদ্ধ করা যাবে না। এই দ্বন্দ্বটা হলে জনগণ কোন দিকে যাবে? আপনারা কি চান? স্পষ্ট ভাবে তো বলতে হবে। বিচার এখন তো ধরেন নিষিদ্ধ হয়ে গেছে, প্রক্রিয়া শুরু হয়ে গেছে। হয়নি না, নিষিদ্ধ কার্যক্রম তো নিষিদ্ধ হয়েছে, এটা একটা প্রক্রিয়া। তারপরে আপনার রেজিস্ট্রেশনটাকেও স্থগিত করা হয়েছে তো, এবং এটার প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং বিএনপি এটার সঙ্গে সংযুক্ত আছে, এটা আমি বলতে পারি অন্তত। আর যেটা বলছেন যে দলের মধ্যে, একটা বড় দলের মধ্যে কিন্তু নানান রকম মত থাকে, কিন্তু শেষটাকে আপনার খেয়াল করতে হবে যে পলিসিটা কি দলের। তো আমাদের বিএনপিও কিন্তু নানান রকম ইয়ের ভেতর দিয়ে যাচ্ছে। বিএনপির উপরে যে নির্যাতন হয়েছে তা অস্বীকার করা যায় না। আপনি চিন্তা করে দেখেন, 60 লক্ষ কেস আপনার বিএনপি নেতা কর্মীর উপরে। তো এই যে তো এরা তো এই যে, তারপরে যে মানে তারেক রহমান সাহেব এখনো দেশে আসতে পারছেন না, বা তিনি এই যে দীর্ঘ সময় বিদেশে আছেন। তারপরে বেগম জিয়াকে কিরকম নির্যাতন করা হয়েছে আমরা তো এটা বলে শেষ করা যাবে না, এটা সবাই স্বীকার করে। যে তারপরে এই দলটা যে এই যে একটা সাংঘাতিক একটা ইয়ের ভেতর দিয়ে গেছে, তো দলটা বেরিয়ে এসে আমাদের দলটাকে তো এখনো শক্তভাবে দাঁড়াতে হবে, সেই প্রচেষ্টা কিন্তু চলছে। কারণ এই যে বিএনপি কিন্তু এখনো টার্গেটেড, আমি মনে করি বিএনপি ইজ এ টার্গেট। যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে আছে তারা কিন্তু বিএনপি কে এখনো টার্গেট করছে। আপনাদের দলের নেতা গয়েশ্বর চন্দ্র রায়, উনি তো আওয়ামী লীগ সম্বন্ধে, তারপর শেখ মুজিবুর রহমানের হামলা সম্পর্কে যে মন্তব্যগুলো করলেন, দল থেকে তার নিন্দা করা হলো না কেন? নাকি আপনারা গয়েশ্বর চন্দ্র রায় যা বলেন তার সঙ্গে সহমত? না, এটা সহমত না। আমি বলছি যে এটা মনে হয়, আমি জানি না, বিএনপির অনেক মতামত, অনেক নেতৃবৃন্দ বলে যাদের সঙ্গে আমরা ব্যক্তিগতভাবে হয়তো একসঙ্গে হতে পারি না, কারণ আমরা স্পিরিচুয়ালি ওটাকে আমরা মনে করি না আমাদের দলের স্পিরিট, কিন্তু তারপরে আছে। ফান্ডামেন্টাল কোয়েশ্চেন, আওয়ামী লীগ কি করা হবে? শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা হয়েছিল, কনসেনসাস ছিল, জনগণ স্পন্টেনিয়াসলি করেছে, সেটার বিরোধিতা কেন করছেন গয়েশ্বর চন্দ্র রায়? দল থেকে তাকে তো শোকজ করা উচিত ছিল। এটা কি আমাদের দলের মত নাকি আপনি ব্যক্তিগত মতামত দিচ্ছেন? ব্যক্তিগত মতামত কিন্তু পার্টির পোস্ট হোল্ড করে বলা যায় না পাবলিকলি। প্রাইভেটলি বলতে পারেন, পাবলিকলি বলতে পারেন না। হ্যাঁ, এই কথার ব্যাপারগুলো কিন্তু আছে আমাদের দলের মধ্যে হচ্ছে, কারণ আমরা এগুলো নিয়ে এখনো তো মানে সার্বিকভাবে দলের যে নীতি নির্ধারণী ব্যাপারগুলো আছে, সেই জিনিসগুলো আসলে এগুলোকে অ্যাকোমোডেট করা দরকার। এগুলো নিয়ে কিন্তু এখনো বসাই ভাবে হচ্ছে না, কারণ এখনো তো দলটা একটা আফিবলের ভেতর থেকে এসে, এরকম একটা ইয়ের ভেতর দিয়ে এসে এখনো তো শক্তভাবে দাঁড়াতে পারেনি। এখন যে সার্বিক পরিস্থিতি, যে এই জন্য বলছিলাম যে ডক্টর ইউনূসকে আমরা ব্লেম করছি, কিন্তু পরিস্থিতিটা আসলে নিয়ন্ত্রণে অনেক সময় রাখা যায় না, সম্ভব হয় না, কারণ এত কিছু আছে। আপনি দেখেন এই যে সেক্রেটারিয়েটের কর্মচারীরা, ওরা বিপ্লব করছে, ওরা কিভাবে করে? এখানে নিশ্চয়ই কোনো আশকারা আছে, এখানে বুঝতে হবে যে কোনো ইন্ধন কেউ দিচ্ছে। তারপরে বিভিন্ন ভাবে অনেক আন্দোলন বা প্রতিবাদ তৈরি করা হচ্ছে, এগুলো কিন্তু মনে হয় সিনক্রোনাইজড, একটার সঙ্গে একটা মিলিয়ে একটা যেন লক্ষ্যে যাওয়ার জন্য তারা করছে, এটা কিন্তু মনে হয় পরিষ্কার বোঝাও যায়। আপনাকে আমি শেষ প্রশ্ন করে আমি ফ্লোর দিচ্ছি মহসিন সাহেবকে।
এই বিএনপি সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, তার একটা ছবি বেরোলো, অমিত শাহ বসে আছেন, তিনি অমিত শাহর পাশে এভাবে দাঁড়িয়ে আছেন। তো এখানে উনি অমিত শাহর সঙ্গে দেখা করতে গেলেন, কি কথাবার্তা হলো আমরা জানি না। সবাই বলছে উনি বলেছেন, ভারতকে অ্যাসিওর করেছেন যে আমরা ক্ষমতায় গেলে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না, যেটা আমরা মনে করতে পারি ইমপ্লাই করলেন মির্জা ফখরুল ইসলাম এবং আরো 3-4 জন নেতা যখন আমির খসরু মাহমুদ চৌধুরী দিল্লিতে গেলেন 2018 নির্বাচনের আগে। আপনারা ছবি নিশ্চয়ই স্যুট টুট পরে সবাই গেলেন, কি যেন গেলেন নির্বাচনের আগে। তার সঙ্গে কি একটা কথাই বলা যায় যে আপনারা আমাদের অবিশ্বাস করবেন না, আওয়ামী লীগ যা দিয়েছে সেটা না। তাজ ভাই, ব্যাপারটা হচ্ছে কি, ধরেন একটা রাজনৈতিক দল সবার সঙ্গে বন্ধুত্ব চাইবে, তাই না? যার তারপরে ধরেন নেবার হিসাবে সবার সঙ্গে বন্ধুত্ব সম্ভব না, সম্ভব না। আমি বলছি চাইবে, আমি বলছি না যে করবে, চাইতে পারে, তাই না? আমরা মনে করছি যে প্রতিবেশী হিসেবে ভারত যেমন বিএনপি কে টার্গেট করে ভীষণ ভাবে। কেন করে? এটার মূল কারণ হচ্ছে আমার ধারণা যে এটা করে কারণ হচ্ছে বিএনপি যে সৃষ্টিটা হয়েছিল, ভারত বিতরণ হওয়ার পরে বিএনপি সৃষ্টি হয়েছিল। তার মানে হচ্ছে ভারত, বিএনপি হচ্ছে একটা জাতীয়তাবাদী বাংলাদেশ দেশপ্রেমিক একটা রাজনৈতিক সংগঠন তৈরি হয়েছিল সেই সময়। কেন? যে কোনো বহিরা শক্তিকে প্রতিহত করা, বাংলাদেশের উপরে তাদের প্রভাব বিস্তার করা বা বাংলাদেশকে নিয়ন্ত্রণে নিবে, সেখান থেকে তাদের বিচ্যুত করবার জন্য বিএনপি সৃষ্টি হয়েছিল। এটা একটা জাতীয়তাবাদী শক্তি, এটা মেনে নিলাম, কিন্তু আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না যে ভারত বাংলাদেশ নামে একটা ফুললি ইন্ডিপেন্ডেন্ট অটোনমাস সভরেন দেশ থাকবে, এটা ভারত স্বীকার করে না, চায়ও না। এবং আপনাকে বলছি যার জন্য শেষ করে ফখরুল ইসলামের একটা ইন্টারভিউ দেখলাম, ভাইরাল হয়েছে। তাকে বলেছে যে ভারত সম্বন্ধে আপনার কি মত, ভারত কি আপনার শত্রু দেশ মনে করেন? বলছে না না না, ভারতের সঙ্গে আমরা ভালো সম্পর্ক চাই, ভারতকে আমরা শত্রু মনে করবো কেন, ভারত আমাদের সাহায্য করে। অনেক ভালো কথা বললেন, মানে চেহারা না দেখলে মনে হবে একজন আওয়ামী লীগের নেতা ভারত সম্বন্ধে কথা বলছেন, কিন্তু মির্জা ফখরুল ইসলাম বললেন সেটা। আমি তো মনে করি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দল হিসাবে এবং বাংলাদেশের জনগণের যে চিন্তাধারা, যারা আমাকে ভারতের দালাল বলছেন, ভদ্রলোক প্রশ্ন করেছেন, তাকে আমি জানিয়ে দিচ্ছি যে ভারত আমাদের একমাত্র বা প্রধান শত্রু দেশ। তারা বাংলাদেশ টিকে থাকুক সেটাই চায় না। ট্রানজিট করিডোর এবং হাসিনা এবং মোদি মিলে একটা ভারতের কলোনি বানিয়েছে বাংলাদেশকে। সেইখানে ভারতের সঙ্গে আপনি আশীর্বাদ নেওয়ার জন্য দেখা করতে যাবেন নির্বাচনের আগে এবং এই ইউনিট সরকার আসার পরেও, তাতে কি জনগণ যদি আপনাদের সন্দেহ করে, অনেকেই যেমন যারা একেবারে ফান্ডামেন্টালি বিএনপির সমর্থক ছিল, আমার বন্ধু বান্ধব প্রফেসর ইন্টেলেকচুয়াল, তারা অনেকেই বলছে এখন বিএনপি আওয়ামী লীগের বি টিম। কেন আসবে? সেটা এখানে পুরো জিনিসটা হচ্ছে কি, এখানে ব্যাপারটাকে বুঝতে হবে, এখানে পরিস্থিতিটাকে বুঝতে হবে। বিএনপি একটা রাজনৈতিক, একটা বৃহত্তর রাজনীতি, অনেকগুলো মতামতের সমন্বয়, বৃহত্তর এখন তো বলতেই হবে, কারণ আপনি বিভিন্ন মতামতের সমন্বয়ে কিন্তু বিএনপি হয়েছে। কিন্তু বিএনপি সৃষ্টিটা ছিল, বিএনপি সৃষ্টি ছিল একটা রাজনীতি, এখানে ব্যক্তি মানুষের থেকে রাজনীতিটা মুখ্য ছিল। কারণ আমি এই জন্য জোর করে বলতে পারি, কারণ আমার আব্বা ওটার সঙ্গে সংযুক্ত ছিল। এবং অনেকেই বলে থাকেন যে জাদু মিয়ায় বিএনপির রাজনীতিটা জাদু মিয়া দিয়েছেন, জিয়াউর রহমান সাহেব নিজে মুখে স্বীকারও করেছেন। উনি বলেছেন যে এই যে প্রক্রিয়া, গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়া আমরা শুরু করেছি জাদু মিয়ার সঙ্গে, এবং এটার A to Z, এই যে সার্কের কনসেপ্টও কিন্তু জাদু মিয়ার, এবং A to Z ইজ দ্য ব্রেন চাইল্ড অফ জাদু মিয়া। ওটা জিয়াউর রহমান সাহেব নিজে বলেছেন, এটা গুগল করলেও পাওয়া যায় বিভিন্ন জায়গায়। সেটাই বলছি যে রাজনীতিটা মুখ্য ছিল। রাজনীতিটা কি ছিল? একটা দেশের, বাংলাদেশের, এই যে বাংলাদেশ সম্পর্কে যে ভারতের আগ্রহ কেন, এটা তো ভারতের ফরেন মিনিস্টার নিজে মুখে বলেছেন, UN-এ গিয়ে বলেছিলেন যে আমাদের তখন ভুল হয়েছিল পার্টিশনের সময় বাংলাদেশকে ছেড়ে দেওয়া, বলেছিলেন তো, তাই না? এইটা তো খুব পরিষ্কার বোঝা যায় ভারতের ভেস্টেড ইন্টারেস্ট আছে এই পূর্ব বাংলায়। তাদের যে ভেস্টেড ইন্টারেস্টটা কেন আমরা জানি যে তাদের 7টা রাজ্য বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বাংলাদেশ নিয়ন্ত্রণে না থাকলে। মহসিন রশিদ সাহেবকে ফ্লোর দিচ্ছি, ওইটাই আমার কথা। আমি একটু শেষ করে দিতাম, আপনি যে বিএনপি কথাটা বলেছিলেন তাজ ভাই, সেটা হচ্ছে যে বিএনপি বিভিন্ন রকমের কথাবার্তাগুলো বিএনপির বিপক্ষে আসছে, যে এখন বলছে যে ভারতের বি টিম বলছে, এগুলো কিন্তু ভারত জানে যে বিএনপি
হচ্ছে তাদের জন্য একটা বড় থ্রেট। সেই জন্য ভারত যাই করুক না কেন, তারা বিভিন্ন ভাবে হয়তো ব্যক্তি বিশেষের সঙ্গে সম্পর্ক রাখছে, কিন্তু বিএনপি এটা রাজনৈতিক দল হিসেবে তাদের যে রাজনৈতিক যে যাদের যে পরিচিতি, সেটা হিসেবে বিএনপি কখনো দেশকে বিক্রি করে দেবে না, এবং বিএনপি কখনো দেশের বিরুদ্ধে যাবে না। এটা কিন্তু ভারত বা ভারতের যারা হয়ে কাজ করে তারা খুব ভালো করে বুঝে। সেই জন্য তারা কিন্তু এখনো বিএনপিকে টার্গেট করছে এবং মিসলিড করছে বিভিন্ন ভাবে। তো এইটুকুই আমি ধন্যবাদ। সংক্ষিপ্ত সাহেব, আপনার শেষ বক্তব্য আপনি 3 মিনিটের ভেতরে যদি পারেন। এই রিটা রহমান যা বললেন, ইউনুসকে এখন ছেড়ে দিই আমরা, এখন আমরা আমাদের ভবিষ্যতের কথা একটু বলি, কি করব আমরা। দেখেন, ভবিষ্যতে যদি আমরা এগোতে পারি তাহলে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, সেটা হলো যে ভারত এখন প্রমাণ করেছে যে দে আর আওয়ার এনিমিজ। জি, এই কারণে তারা প্রমাণ করলো, বিকজ দেখেন তারা ভিসা বন্ধ করে দিয়েছে, উই আর নট এফেক্টেড বাই দ্যাট, দ্যাটস অ্যানাদার ইস্যু। কিন্তু আপনি কেন ভিসা বন্ধ করলেন? আপনি মেডিকেল এদেরকে যেতে দিচ্ছেন না, আপনি আমাদের সাথে কোনো ধরনের কোঅপারেশন করছেন না। সো এই জিনিসগুলি প্রমাণ করছে দ্যাট ওদের মনের ভিতরে, উইদিন দি হার্ট, তারা ডিপ্লোম্যাটিক্যালি যাই বলুক না কেন, বাট ভিতরে তারা দে হেট আস, দে আর নট আওয়ার ফ্রেন্ডস। তো আমাদের ফ্রেন্ডস এখন আমাদেরকে অন্য দিকে দেখতে হবে, উই হ্যাভ টু লুক ইস্ট। এবং এই লুক ইস্ট পলিসিটা খালেদা জিয়ার ওয়াজ পারফেক্টলি অলরাইট। তো ইস্টে দেখতে হলেও আমাদেরকে ক্লিন হয়ে আসতে হবে। এবং আমি, সিন্স দের আর ইন্ডিয়ান এসেটস উইদিন বিএনপি, বিএনপি যদি নিজেকে ক্লিন না করে, and it is at a very high level that there are assets, because these assets were created when Mathur was the head of RAW in Dhaka, and some of them visited India, Delhi একবার Bombay, and then they bought a house for Mathur. ঠিক আছে? কোন সময়? When they were in power, 2001 এর ওই সময়, 25 বছর আগে। Those assets were created, and those assets continue because Mathur controls them from London. So আমি এর চেয়ে বেশি এখন আর বলবো না, কারণ নামও বলতে চাই না। এটা আগে গিয়ে এটার প্রমাণ পাওয়া যাবে। অনেক ধন্যবাদ আপনার, আমরা শেষ করছি এখন। অনেক ধন্যবাদ আপনাকে, আবার আমরা ডাকবো। আমি একটা কথা বলি, আমি কিন্তু শেখ হাসিনাকেও এসেট অফ ইন্ডিয়া বলেছিলাম। জি জি, সবাই জানি আমরা। জি না, আমি বলেছি অন লাইভ টক শোজ। জি, আমিও বহুবার বলেছি। যারা আমাকে মনে করেন, একজন বলেছে আপনি ভারতপন্থী হয়ে গেলাম। দেখেন, বাংলাদেশিদের 4টা ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একটা পিনাকি ভট্টাচার্যের, একটা ইলিয়াস হোসেন, একটা কনক সারওয়ার, আর একটা তাজ হাশমি। আমার যারা ভারতীয় বন্ধু বান্ধব আমাদের ফেসবুকে আছেন, বলছে আপনার শো আর দেখতে পারি না, 4টা প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে। আমি যদি ভারত বন্ধু হতাম, যে প্রশ্ন করেছেন, তাহলে কিন্তু আমার